আমরা প্রোগ্রামটা দেখতে পারবেন ওয়েটিউবে নেই কোথায় আছে
এসি কম্পিউটার যদিও আমার ব্যাকগ্রাউন্ড জানতে না সাহেব মাননীয় যে হল নাম্বার 3 এ সাউন্ড পাচ্ছেন না বুঝছেন ওটা ঠিক করা যায় কি না দেখেন মাইকে সাউন্ড পায় না কমে ভাই কি করতেছে তাড়াতাড়ি আছে না বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ঠিক আছে আসছে সমস্যা নেই আমি আশিকুল আলম খান সিইও প্রিয়শপ.com আপনাদের আজকে আমন্ত্রণ জানাচ্ছি ই বাণিজ্য শুরু এবং চালিয়ে নেওয়ার সেমিনারে আজকে আপনারা জানেন ই কমার্স ফেয়ার হচ্ছে এখানে আমাদের চাকরি খুঁজবো না চাকরি গ্রুপ দেব ভিডিওসনের একটি উদ্যোগ ফেসবুক ভিত্তিক উদ্যোগ যেটি 2011 সালের থেকে শুরু হয়েছে ফেসবুকের একটি গ্রুপের মাধ্যমে যেখানে চাকরি উদ্যোক্তারা গ্রুপে জয়েন করেছে বা চাকরি উদ্যোক্তা হবে বা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা পোষণ আছে এরকম আগ্রহ আছে বিভিন্ন বিষয় সম্পর্কে জানার বা উদ্যোক্তা কিভাবে হবে সেই সম্পর্কে থেকেই আসলে গ্রুপটার সৃষ্টি আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে চাকরি এখন চাকরি নিয়ে কিন্তু সবাই যখন পড়াশোনা শেষ করেই চাকরি খোঁজে কিন্তু চাকরি দেওয়ার মানসিকতা কিন্তু এখনো সৃষ্টি হয়নি সবারই ইচ্ছা থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিবিএ শেষ করে ব্যাংকার হওয়ার আমরা যদি এখন যারা পড়াশোনা করছেন তাদেরকে জিজ্ঞেস করি যে আপনি পড়াশোনা শেষ করে কি করবেন তার মধ্যে 95% এর বেশি কিন্তু আপনি পাবেন যারা উত্তর দিবে যে সে ব্যাংকে জব করবে ঠিক আছে সেই থেকে যে সমস্যাটা অন্যান্য যদি আমরা বাইরের দিকে থাকি তাহলে দেখা যাবে যে এই সমস্যাটার একমাত্র সমাধান হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে
আর এই উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আমরা ফেসবুকে ভিডিওশনের পক্ষ থেকে একটি গ্রুপ ক্রিয়েট করা হয়। এখন এই বর্তমান এই গ্রুপে আমরা প্রতিনিয়ত দেখছি মানুষ ইন্টারেস্ট শো করছে এবং বিভিন্ন সেক্টরে উদ্যোক্তা গড়ে উঠে আসছে। এবং এই গ্রুপের সবচেয়ে বেশি উদ্যোক্তা হচ্ছে আপনার অনলাইন শপিং সাইটগুলো, যেটি বাংলাদেশে এখন একটি নতুন দিগন্ত সৃষ্টি করেছে। আমরা আজকে এই সেমিনার আয়োজন করেছি আপনাদের নতুন উদ্যোক্তাদের মোটিভেশনের জন্য, বা যারা আজকে এই সেক্টরে কাজ করছে তাদের বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করবে সে বিষয়গুলো নিয়ে একটি মুক্ত আলোচনাতে। আজকে আমাদের সাথে আছেন মাহমুদুল হাসান সোহাগ, সিইও রকমারি.com এবং অন্যরকম গ্রুপের চেয়ারম্যান, ইশতিয়াক সরওয়ার, সিইও ebiponan.com, আসাদ ইকবাল, সিইও ভার্চুয়াল। তারা আসছে আজকে আপনাদেরকে ই বাণিজ্য কিভাবে শুরু করবেন এবং কিভাবে সেটি চালিয়ে নেবেন তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করার মাধ্যমে আমি মনে করি আজকে এটি ফলপ্রসূ একটি সেমিনার আমরা শেষ করতে পারবো। তো প্রথমে আমি অনুরোধ করবো যে আমাদের আজকে যারা বক্তা তারা তাদের আসন গ্রহণ করার জন্য। শুরুতেই বলে নিই, এখানে যারা আছেন তার মধ্যে আপনার অভিজ্ঞতা সম্পন্ন সবচেয়ে বেশি মাহমুদুল হাসান সোহাগ ভাই, যিনি অনেক আগে থেকে অনলাইন শপিং এ কাজ করছেন এবং এই শুধুমাত্র যে শপিং সাইট নিয়ে কাজ করছেন তা না, এই সেক্টর উন্নয়নে ওনার যথেষ্ট অবদান রয়েছে। আমরা তার কাছে তার অভিজ্ঞতার আলোকে হয়তো আরো বেশি কিছু তথ্য পাবো, যেভাবে আমরা কিভাবে আরেকটা ই কমার্স সাইট তৈরি করা যায় বা আমাদের বিদ্যমান যে ই কমার্স সাইট আছে সেটার বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করা যায়। প্রথমেই আমি আমাদের আসাদ ইকবাল ভাই আছেন, আমি তাকে তার মাধ্যমে শুরু করতে চাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি। ওনার বক্তব্যের মাধ্যমে আমরা যেতে চাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে আমরা অনলাইন শপিং কে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি অনুরোধ করবো আসাদ ভাইকে আসার জন্য এবং ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে অনলাইন শপিং শুরু করা যায় এবং সেটিকে এগিয়ে নিয়ে যায় সে ব্যাপারে বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। আমি গতানুগতিক বক্তব্য না দিয়ে একটু পার্টিসিপেটিভ সেশন করলে কি সমস্যা হবে আপনাদের? আচ্ছা, এই সেমিনারটা কিসের উপরে তো সবাই জানেন তো, ই বাণিজ্য এবং চালিয়ে নেয়। আপনাদের মধ্যে কয়জন আসলে সরাসরি বিজনেস করছেন বলবেন? হাত দেওয়া হবে। আপনাদের মধ্যে কয়জনের ই কমার্স সাইট আছে? সবার ফেসবুক পেজ? আচ্ছা, তো সবাই কি জানেন যে ফেসবুক পেজ দিয়ে যে কমার্স করা হয় বেচা কিনা সেটা কি বলে? এটা কি এফ কমার্স বলে? এটা একটু সেগমেন্টেড যে ই কমার্সের একটা পার্ট হয়তো। আমি কিছু কথা বলবো যেটা হচ্ছে আপনাদের প্রচার এবং প্রসারের জন্য। ফেসবুকে যে অ্যাড দেওয়া হয় সেটা তো সবাই জানে, তাই না? বাংলাদেশে বর্তমানে ফেসবুক ইউজার কজন কে বলতে পারবে? তার মধ্যে মেল কজন, ফিমেল কজন জানেন? বাংলাদেশে সবচেয়ে কোন ধরনের প্রোডাক্ট বেশি চলে? আইডিয়া? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে যে ব্যবসাটাই করবেন সেই ব্যবসার একটা স্ট্যাটিস্টিক্স থাকতে হবে আপনাদের কাছে। যে প্রোডাক্টটা আপনারা প্রমোট করবেন বা সেল করবেন, যেটা নিয়ে বিজনেস করবেন, সেটা যদি মার্কেট ভ্যালু না থাকে তাহলে আসলে সেটা নিয়ে ব্যবসা করে লাভ নাই। আপনাদেরকে জানতে হবে যে এই জিনিসগুলো কিরকম, কোন প্রোডাক্টটার বাংলাদেশের চাহিদা বেশি, কোন প্রোডাক্টটা আসলে যদি লং টার্ম বিজনেস প্ল্যান করেন সেক্ষেত্রে কোন প্রোডাক্টটা আসলে লং টাইম আপনার বিজনেস করতে পারবেন।
এতটুকু ক্লিয়ার? আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে মাঝে মধ্যে বলবে। অনলাইনে অ্যাডভার্টাইজিং এর আসলে বেশ কয়েকটা মাধ্যম আছে। ফেসবুক যেমন একটা মাধ্যম, টুইটার একটা মাধ্যম। আচ্ছা, লিঙ্কডিনে কেউ মার্কেটিং করেছেন? বলতে পারো লিঙ্কডিনে আসলে একটু বেশি কি হয়? এটাও তো সোশ্যাল মিডিয়া, পারছেন প্রফেশনালদের, এটা স্পেশালে প্রফেশনালদের। লিঙ্কডিনে ফেসবুকে যেভাবে মার্কেটিং করা যায় এটা তো সবাই জানে। লিঙ্কডিনে বা টুইটারে যেটা যে এখানে যে পেইড অ্যাডভার্টাইজিং করা যায় এটা কি জানে? আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশে একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি আছে যেটা আসলে অনেকে সার্চ করে এখন। এটার নাম জানেন কেউ? এটার নাম হচ্ছে জিএনআর, আরেকটা আছে আমাদের। এই জিনিসগুলো জানতে হবে। আমি আজকে বলতে আসছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে। এই বেসিক তথ্যগুলো জানতে হবে, আর না হলে মানে আপনারা স্ট্র্যাটেজি নিতে পারবেন না। 6 মাস ধরে ব্যবসা করবেন, দেখবেন যে একটা সার্টিন লেভেলের সেলস গিয়ে থেমে আছে, হয়তো প্রতিদিন 5টা বা 10টা অর্ডার করছে। ঠিক আছে, আপনারা যারা যে ব্যবসায় শুরু করবেন, শুরুর সময় যদি একদম শুরুতে না হয়, যত তাড়াতাড়ি সম্ভব প্রথম ট্রেড লাইসেন্সটা করে ফেলবেন, যেহেতু আপনাদের কি বিজনেস করে। আরেকটা কথা সোহাগ ভাই বলছিল যে সোহাগ ভাই আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় যে আপনারা একটু ভালো করে যদি জানেন যে সোশ্যাল মিডিয়া কিভাবে করা যায়, আমি কয়েকটা পয়েন্ট দিচ্ছি, আপনার পয়েন্টের উপরে প্রশ্ন করবে। যে সোশ্যাল মিডিয়া বলতে হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন এবং আরো কয়েকটা আছে। এছাড়াও আরো কয়েকটা চ্যানেলে মার্কেটিং করা যায়। কেউ কি নাম বলতে পারবেন? দু একটা চ্যানেল? সরি, ইউটিউব। ইউটিউব, থ্যাংক ইউ। আর গুগল প্লাস। হ্যাঁ, গুগল প্লাসের একটা অ্যাডভান্টেজ হচ্ছে গুগলের নিজস্ব প্রোডাক্ট, তো এসইওটা একটু ভালো হয়, ওয়েবসাইট এসইও। আরো কয়েকটা মাধ্যম আছে। আপনারা যেহেতু বাংলাদেশি ব্যবসা করবেন, তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু পয়েন্ট বলতে পারবেন? খুব কমন কিছু পয়েন্ট আছে, যেমন এসএমএস মার্কেটিং। এসএমএস মার্কেটিং খুব এফেক্টিভ হয়। আপনাদের যদি টার্গেটেড ডেটাবেস থাকে তাহলে আপনারা এসএমএস মার্কেটিং করতে পারবেন। আরেকটা হচ্ছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব প্রুভেন একটা মেথড, সেটা হচ্ছে যে মেইলচিম্প দিয়ে বা যে কোনো আপনি সাবস্ক্রিপশন সার্ভিস দিয়ে অথবা বিভিন্ন সিএমএস যেমন ওয়ার্ডপ্রেস বা জুমলার কিছু কম্পোনেন্ট আছে, এটা দিয়ে ইমেল নিউজ লেটার পাঠানো যায়। ইমেল নিউজ লেটার সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে? ইমেল নিউজ লেটারটা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে যারা আপনাদের টার্গেটেড ভিজিটর বা কাস্টমার, যারা আপনার শপ থেকে কোনো একটা প্রোডাক্ট কিনেছেন, তারা তার সাথে আপনার একটা লিস্টে তারা সাবস্ক্রাইব করে রাখে, যে তারা জানতে চায় আপনার ওয়েবসাইটে যে নতুন প্রোডাক্ট যদি আসে বা নতুন কোনো অফার আসে বা নতুন কোনো যদি নিউজ থাকে, তাহলে তারা যেন জানতে পারে। এবং দেখা গেছে এই যে আমরা যদি গণ ইমেল করি, সেটার চেয়ে আপনি যদি 5000 গণ ইমেল করেন, সেটার চেয়ে 500 টার্গেটেড ইমেল করা সবচেয়ে এফেক্টিভ। সেখান থেকে কনভার্সন, কাস্টমার কনভার্সন বলতে আপনি 500 পাঠাচ্ছেন মেল, সেটা থেকে হয়তো 50টা সেল আসছে। এই যে কনভার্সন হলো, এই রেটটা বেশি থাকে। এই হচ্ছে বেসিক জিনিস। বাংলাদেশে এর চেয়ে যদি মার্কেটিং করতে চান, আরো কিছু এক্সপিরিয়েন্স আমার মনে হয় সোহাগ ভাই শেয়ার করতে হবে। সোহাগ ভাই অলরেডি তার যে কোম্পানিগুলো অনেক ভালোভাবে বাংলাদেশে মার্কেটিং করছে। আমি আশা করবো সোহাগ ভাই আরো একটু ডিটেলস বলবো। ধন্যবাদ মাসুদ ভাই। আমি ওনার বক্তব্যটা একটু সাম আপ করে দিচ্ছি আপনাদের জন্য। উনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, তার মধ্যে একটা ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম, যার মাধ্যমে আপনি ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল প্লাস এগুলোর মাধ্যমে মার্কেটিং করতে পারছেন। একটা ফ্রি প্ল্যাটফর্ম যেখানে আপনার প্রোডাক্টের মার্কেটিং করা যাচ্ছে। সেখানে আপনাকে কাস্টমার এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে। কাস্টমারের সাথে আপনার এঙ্গেজমেন্ট বাড়ানোর মাধ্যমে আপনার প্রোডাক্টটাকে ফ্রি প্রমোট করার একটা অপরচুনিটি পাচ্ছেন। পাশাপাশি এসএমএস মার্কেটিং করতে পারেন টার্গেটেড কাস্টমারদের কাছে, ইমেল মার্কেটিং করতে পারেন।
এছাড়া লোকাল এক নেটওয়ার্কের মাধ্যমেও আপনি প্রমোট করতে পারছেন। এটা প্রমোশনের কথা বলেছেন, পাশাপাশি কিন্তু আপনার লিগ্যাল স্ট্যাটাস নিয়ে একটি কথা বলেছেন, যেটা হচ্ছে আপনার অবশ্যই ব্যবসা শুরু করলে আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে। এখন কথা হচ্ছে প্রতিনিয়ত ই কমার্স সাইট হচ্ছে। আমরা আজকে এখানে বসে আছি, আমার মনে হয় এর মধ্যে 2-3টে ই কমার্স সাইট শুরু হয়ে গেছে, ঠিক আছে, নতুন। তো নতুন প্রতিদিনই ই কমার্স সাইট আছে, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমরা প্রায় 1700 কোটি মানুষ আছে এখানে, আর ই কমার্স সাইটের সংখ্যা অত্যন্ত কম। আপনারা যারা ব্যবসা করবেন ফোকাস রাখবেন আপনার কাস্টমারকে। কাস্টমার হচ্ছে আপনার বিজনেসের সবচেয়ে বড় মার্কেটিং টুল। যদি আপনি কাস্টমার ম্যানেজ করতে পারেন তাহলে আপনার অন্য কোনো মার্কেটিং টুলস ইউজ করতে হবে না। কাস্টমার স্যাটিসফ্যাকশন ফার্স্ট প্রায়োরিটি, দেন আপনি আপনার বিজনেস, আপনার কম্পিটিটর এবং আদার্স নিয়ে আপনাকে চিন্তা করতে হচ্ছে না। তো আমি এখন এই মুহূর্তে মাহমুদুল হাসান সোহাগ ভাইকে আমন্ত্রণ জানাবো উনি কিভাবে একটা ই কমার্স সাইট শুরু করে চালিয়ে নেওয়া যায় এই প্রসঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ আশিক ভাই। তো আমি মনে হয় যে অডিয়েন্স আপনারা যারা আসছেন আপনাদের আসলে কোয়েরিটা কি এটা জেনে নিলে ভালো হয়, কারণ হচ্ছে এক এক অডিয়েন্সের মাঝখানে আমি দেখছি এক এক ধরনের কোয়েরি। কারো হচ্ছে যে শুরুটা কিভাবে, কারো হচ্ছে যে কেউ চালাচ্ছেন সেখানে গিয়ে ডিফিকাল্টি কি। সেই জন্য আমি হচ্ছে কথা বলার আগে যেটা মনে করি ভালো হয় যে আপনার আগে প্রশ্নগুলো যদি করেন, যে আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন অলরেডি থেকে থাকে। তো আমি অনেকগুলো প্রশ্ন আগে শুনে নিই আমি চিন্তা করি যে আসলে কোন দিকে কথা বললে, কারণ ই কমার্স তো টোটাল পার্সপেক্টিভটা অনেক বড়। তো দ্যাটস ওয়াই যে ঠিক কোন জায়গাটায় কথা বললে বেশি মানুষ এখানে ইয়ে হবে, হেল্পফুল হবে তাদের জন্য। তো আমার মনে হয় যে আপনারা যদি একজন একজন করে যার মনে যে প্রশ্নগুলো আছে একটু যদি বলেন, আমি প্রশ্নগুলো শুনে নিয়ে তারপরে ডিসাইড করতে চাই যে কি নিয়ে কথা বলবো। এনিওয়ান, কার কোনো প্রশ্ন নাই? আচ্ছা, দুজন হাত তুলছেন। আচ্ছা, আমি একটা একটা করে নিই। হ্যাঁ ভাই, আপনি আপনার প্রশ্ন একটু বলেন। হ্যাঁ, আপনি বোধহয় হাত তুলছিলেন নাকি? না এমনি? ও আচ্ছা, সরল ভাইকে সালাম দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, না আপনারা হাত তুলছেন এখানে, জি বলেন। আমাদের মানে আপনি যদি ই-কমার্স ওয়েবসাইট স্টার্ট করার জন্য লিগ্যাল যে ইস্যুসগুলো হয় আমাদের এখানে, ওদের ইস্যু বলে লিগ্যাল ইস্যুস, ওকে। আর একটা হচ্ছে আমাদের মানে কাস্টমার যে সেগমেন্টটা আসলে মানে অনলাইনে যে পারচেজ করবে এই মার্কেটটা কতটুকু বড় বা মানে ফিউচারটা কিরকম। আচ্ছা ঠিক আছে, প্রসপেক্টস এন্ড লিগ্যাল ইস্যুস। তারপর আরেকজন। আচ্ছা, ই কমার্সটা কি? হ্যাঁ, ই কমার্সটা আসলে কিভাবে স্টার্ট করবো আর এটা কিভাবে ডেভেলপ করতে কোন প্রসেসে গেলে এটা খুব ভালো আর কি ডেভেলপ। আচ্ছা, তারপর আরো কমার্স সাইট তৈরি করতে হলে কি জিনিস লাগে, সাইট তৈরি করতে কি কি লাগে? কি জিনিস লাগে এবং কি জিনিস ইম্পর্টেন্ট একটা সাইট তৈরির জন্য নাকি টোটাল বিজনেসের জন্য? বিজনেসের জন্য আগে শুরু থেকে বিজনেস করার জন্য আচ্ছা কিভাবে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর ওখানে এক ভাই হাত তুলছেন। হ্যাঁ, আচ্ছা, ওই ট্যাক্স রেটের ব্যাপারগুলো একটু জানতে চাই। ট্যাক্স ব্যাট। আচ্ছা, এগুলো অবশ্য আমি এক্সপার্ট না, আমার একজন খুব এক্সপার্ট লোক আছে ট্যাক্স ব্যাটের, সেই মেইনলি দেখে, বাট ওটা নিয়ে এই মুহূর্তে টেনশন করা লাগবে না হয়তো। তারপর হ্যাঁ বলেন। অনেকে ই-কমার্স ব্যবসা শুরু করে ওয়েবসাইটও বানায়, সেটার একটা জিনিস দেখা থাকে যে অল সাইট বিল্ডার কমপ্লিট বিল্ডার হচ্ছে হলো গতানুগতিক থাকে বিদায় দিয়ে দিচ্ছে, বাট এটার প্রসঙ্গটা আমরা একটু আশাবাদী। আচ্ছা চাইলেও দিয়ে দিল অল সাইট বিল্ডার কপিরাইট 2014 আসলে এটা যে একটা আসলে একটা কপিরাইট একটা অ্যাক্ট আছে এটাও আচ্ছা ঠিক আছে, তারপর আরেকজন বলতে হাত তুলেছিলেন এদিকে, কে যেন? হ্যাঁ জি। আচ্ছা, মানে কেমন পরিমাণ টাকা পয়সা দরকার? ওকে জি, তারপর অ্যাডভার্টাইজমেন্ট কি কিভাবে করা যায়? ওকে, ওখানে বোধহয় কেউ একজন হাত তুলেছিলেন নাকি? ও, প্রশ্ন কমন পড়ে গেছে। আচ্ছা, সব প্রশ্ন এই পাশে নাই কেন? আপনাদের প্রশ্ন নাই নাকি? আচ্ছা গুড, কমন পড়ে গেছে। আচ্ছা, তো আচ্ছা হ্যাঁ, ওখানে দুজন আছেন। ছাত্র অবস্থায় কি কমার্সটা চালানো যেত? ছাত্র অবস্থায় চালানো যাবে কিনা? তারপর আপনার কমন পড়ে গেছে? ও, দুজন মিলে একটা। আচ্ছা, ভেরি গুড। সাইট থাকলে কি চালাতে পারবো? সাইট থাকলেই চালাতে পারবো কিনা, তাই না? লাইসেন্সের ব্যবস্থা। ওয়েল, বাংলাদেশে শিক্ষিত মানুষদের মধ্যে উদ্যোক্তা বেশি নাকি অশিক্ষিত মানুষদের মধ্যে উদ্যোক্তা বেশি? অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত? স্বল্প শিক্ষিতদের মধ্যে উদ্যোক্তা অনেক বেশি, তাই না? এবং শিক্ষিত মানুষদেরকে ওই অশিক্ষিত মানুষরা যে ব্যবসাটা করতে, ওইটাও যদি করতে বলা হয় ম্যাক্সিমাম ফেল করবে, আমার ধারণা। এটা আমার একটা ধারণা। আমি এই প্রসঙ্গটা কেন আনলাম, তার কারণ হচ্ছে
যে এডুকেশন সিস্টেম আমাদেরকে আসলে অযোগ্য বানাই দিচ্ছে। আপনি যদি পড়ালেখা না করতেন, আই থিঙ্ক এটা আরো ভালো হইতো। মানে আমার কথা সব সিরিয়াসলি নিয়ে না, একটু মজা করে কথা বলছি, ঠিক আছে? মানে পড়ালেখা যদি না করতেন, ওই যে গ্রাম দেশের কথা বলবো, হাইলা হয় না জাইলা হয় না, হাইলা হয় না জাইলা হয় না মানে হচ্ছে যে আপনি ধরেন একটা বিবিএ টিবিএ করে ফেলছেন কিছু একটা, বা একটা ভালো একটা পাস দিয়ে ফেলছেন, এখন না পারতেছেন রাস্তায় বসে সবজি বেচবেন, না পারতেছেন ওই অফিসার হইতে, তো এই দিকেও হয় না ওই দিকেও হয় না। এবং এটা খুব সারপ্রাইজিং ডেটা যে আমাদের বাংলাদেশে টোটাল বাংলাদেশের উদ্যোক্তা যদি আপনি সিরিয়াল করেন, এর মেজরিটি কি প্রায় বলতে গেলে সবই কিন্তু অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষজন, যারা একদম রুট লেভেলের উদ্যোক্তা। আর কিছু উদ্যোক্তা আছেন যারা হয়তো অনেক বড় বড় বিজনেস চালাচ্ছেন, এবং তাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যেও একটা সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে খুব উচ্চ শিক্ষিত না। এবং বাংলাদেশে বড় বড় বুদ্ধি খাটায় মেকানিজম করার মধ্যে আমাদের হলমার্ক তান্ত্রিক খুব বিখ্যাত, মাত্র 7 পাস, দেখছেন? আমার ধারণা যে সে যদি বিএমএ পাশ করে ফেলতো, ওই এতটুকু বুদ্ধি হয়তো তার খেলতো না। তো আমি কথাটা এই জন্য বললাম, একটু রাগ থেকে বললাম, সেটা হচ্ছে যে পড়ালেখা করে আমরা আসলে অযোগ্য হচ্ছি, এটা এর নো ডাউট অ্যাবাউট ইট। এবং এটা নিয়ে লেকচার দিতে গেলে আমরা আবার 2 ঘন্টার লেকচার হয়ে যাবে, তো আমি রাস্তায় যাচ্ছি না, বাট এটা বটম লাইন। কেন হচ্ছি, কারণ পড়ালেখা কেন করি জানি না। আমি এক লাইনে যদি বলি, পড়ালেখার টার্গেটটা অঙ্ক শেখা না, বাংলা শেখা না, রচনা শেখা না, টার্গেট হচ্ছে চিন্তা করতে শেখা। তো ছোটবেলায় আপনি যখন নিজের মতো চিন্তা করে অঙ্ক করছেন, সাড়ে দিছে 0, নিজের মতো রচনা লিখছেন, সাড়ে দিছে 0, ফলে চিন্তা করা বন্ধ হয়ে গেছে। বা যে লোকটা পড়ালেখার মধ্যে আসে নাই, ও ছোটবেলা যেমন চিন্তা করতো ওইটা ওর বহাল ছিল। আর আমাদের স্কুল কলেজ আমাদের চিন্তা করাটাকে স্টপ করে দিছে জোর করে। হ্যাঁ, এবং এই লম্বা একটা প্রসেসের মধ্যে যেতে যেতে আমরা সে ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, কনফিডেন্সলেস মানুষ হয়ে গেছি। অশিক্ষিত মানুষের কনফিডেন্স এটা তারা আমাদের চেয়ে বেশি। ওরা তো অনেকেই ভাবে যে আমি চেষ্টা করলে পারবো, আমরা সেই কনফিডেন্স আমাদের নাই। আমি সব কথার আগে এই কথা এই জন্য আনছি, কারণ এখানে আপনারা যারা মনে করেন বিজনেস করতে চান, আপনাদের কি মনে হচ্ছে যে এই সেমিনারে 2-4টা কথা শুনবেন আর আপনি ব্যবসা শুরু করে দিতে পারবেন? ইট উইল নেভার হ্যাপেন। আপনাকে ইনডেপথ স্টাডি করতে হবে, ইনডেপথ চিন্তা করতে হবে, জিনিসগুলো বুঝতে হবে। কিন্তু ওই যে পড়ালেখার মধ্যে মুখস্থ করতে করতে আমাদের অভ্যাস কি হয়ে গেছে, আরেকজনে কিছু একটা বলবে, মুখস্থ করবো আর পরীক্ষার হলে লিখবো। রিয়েল লাইফ ইজ নট লাইক এ পরীক্ষার হল যে মুখস্থ করে লিখে দিয়ে আসবো। সেই জন্য আমার প্রথমেই রিকোয়েস্ট, আপনারা যা তথ্য শুনবেন নিশ্চয়কে, বাট নিজে ইনডেপথ চিন্তা না করে, নিজে ইনডেপথ ঘাটাঘাটি না করে উদ্যোক্তা হতে চেষ্টা করা, আই থিঙ্ক যে এটা খুবই বাজে ডিসিশন হবে। ইউ হ্যাভ টু ইউজ ইউর ব্রেইন। যেন একজন প্রশ্ন করছেন কত টাকা লাগে, হ্যাঁ, ধরেন আমি ওনাকে কথার কথা বললাম যে ভাই 5 লাখ টাকা হলেই হয়, এবং ধরেন উনি আমার কথা বিশ্বাস করলো যে না, উনি বলছে, উনি কি আর খারাপ কথা বলছে, জেনে বুঝেই বলছে, এবং উনি অনেক কষ্ট করে ধরেন 5 লাখ টাকা জোগাড় করলো এবং ভেবে নিল যেহেতু আমার 5 লাখ টাকা হয়ে গেছে, তো আমার ব্যবসা হয়ে যাবে। হয়তো হবে না, তাই না? কাজে আমরা কি তথ্য দিচ্ছি, এটা আপনার থিঙ্কিং এর জন্য একটা ট্রিগার বলতে পারেন, যে এই কথাগুলো শুনে আপনি চিন্তা করা শুরু করবেন। এই কথাগুলো শুনে আপনি কিন্তু ডিসাইড করবেন না। আবার আমি বলতেছি, আমাদের কথা শুনে ডিসাইড করবেন না, চিন্তা করবেন। চিন্তা করার পর ইউ মেক ইউর ওন ডিসিশন। আপনার নিজের সেই পার্সোনালিটি কিন্তু মেনটেন করতে হবে, কারণ প্রত্যেকজনের স্টোরি আলাদা, প্রত্যেকটা উদ্যোক্তার স্টোরি আলাদা। সো ইউ হ্যাভ টু রাইট ইউর ওন স্টোরি। নিজের গল্প আপনাকে নিজেকে লিখতে হবে, হ্যাঁ, নিজের স্টোরি নিজেকে বানাইতে হবে। তো আমি ই কমার্স, তো এই জিনিসটাকে ডিফিকাল্ট ওয়েতে না দেখে আমরা ইজি ওয়েতে কিভাবে দেখতে পারি। আমি যদি বলি যে রকমারি.com কি, আমার যেটা প্রতিষ্ঠান আর কি, আমি বলি এটা একটা দোকান। কিসের দোকান? বই বেচার দোকান। সে ভবিষ্যতে আরো জিনিস বেচবে। এখন আপনি চিন্তা করেন, ই কমার্স অর্থাৎ হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে আমি জিনিসপত্র বেচা কেনা করব। তো এখন কোন একজন প্রোগ্রামিং শিখছে, ওয়েবসাইট ডিজাইন করতে পারে, বানাইতে পারে, তাইলেই সে মনে করতে পারে যে আমি যেহেতু ওয়েবসাইট বানাতে শিখে গেছি, তাইলে তো আমি একটা ই কমার্স কোম্পানির মালিক হয়ে যেতে পারি। এই জিনিসটাকে এইভাবে তুলনা করেন, কোন একটা লোক একটা ঘর বানানো শিখছে, সুতার বা রাজমিস্ত্রি, হ্যাঁ, সে একটা কাঠের কাজ জানে, রাজমিস্ত্রির কাজ জানে, সে একটা ঘর বানাইছে, ঘর বানায় ওখানে সেলফ বানাইছে। এই যোগ্যতাই কি তাকে সাকসেসফুল দোকানদার বানাই দিবে? বরং আপনি এইভাবে চিন্তা করেন, বাংলাদেশে যতজন দোকানদার আছে, দোকানে মালামাল বেচে, তাদের কতজন আছে ওই দোকানটা নিজ হাতে বানাইছে? কতজন হইতে পারে? অলমোস্ট কেউ না। তাহলে এখন ধরেন আপনি প্রথমে চিন্তা করলেন আমি নিজে ওয়েবসাইট বানাইতে পারি কিনা। এটা এমন কোন বিজনেসটা রান করার জন্য এটা কোনো ম্যান্ডেটরি শর্ত না। তাই আমার ওয়েবসাইটটা মানে কি? আমার দোকান।
আমার ওয়েবসাইটটা মানে হচ্ছে আমার সেই দোকানটা। সেই দোকান আমি নিজে বানাইতে পারলে ভালো, আমার টাকা বেঁচে গেল। আর যদি নিজে বানাইতে না পারি তাহলে আমার রাজমিস্ত্রি, সুতার এদের থেকে জোগাড় করতে হবে দোকানটা বানাই দেওয়ার জন্য। দোকান হয়েছে, দোকান হলে ব্যবসা হয়ে গেল। এরপর কি লাগবে? প্রোডাক্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দোকান আমি অনেক ফাটাফাটি বানাইছি, কোনো প্রোডাক্ট নাই, অথবা প্রোডাক্ট আছে, এমন প্রোডাক্ট আছে যেটা যেখানে আমি দোকান দিছি সেখানে বেচার মতো কিছু নাই। ধরেন এমন একটা কমিউনিটিতে দোকান দিছি, সেখানে ধরেন খুব হাইফাই, মানে ধরেন ব্র্যান্ডেড জিনিসপত্র নিয়ে গেছে। দোকানটা হচ্ছে একটা ওই মহল্লার একটা গলির মধ্যে, মহল্লার একটা গলির মধ্যে ব্র্যান্ডেড জিনিস কেনার মতো লোক নাই। তো মহল্লার গলির মধ্যে যদি আপনি চাল ডাল বেচতেন তাহলে হয়তো দ্যাট কুড মেক সেন্স, সেটা হইতে পারত। তাহলে আপনি যখন দোকানটা রেডি করলেন, দেন সেকেন্ড থিং, কি প্রোডাক্ট আমি বেচবো। এখন এখানে এসে একটি ডিফারেন্স আছে, মহল্লার যে দোকান আর আমার যে ইন্টারনেটের যে দোকান, আমার যে ওয়েবসাইটের থ্রুতে যে দোকান, এই দুইটার বেসিক ডিফারেন্সটা হলো মহল্লার দোকানের মধ্যে ক্রেতা হচ্ছে শুধুমাত্র ওই মহল্লার লোক, তাই না? আমেরিকা থেকে লোক ওখানে আসবে না, বা এটা যদি দিনাজপুরের একটা মহল্লা হয়, ঢাকার লোক গিয়ে ওখানে হয়তো কিনবে না। বাট ইন্টারনেটের ক্ষেত্রে কি, ইন্টারনেটের যত ইউজার আছে, আপাতত যদি শুধু বাংলাদেশে ধরি, বাংলাদেশে এনিওয়ান সেই দোকান থেকে হয়তো কেনার একটা সুযোগ তার আসছে। এইটা কি তাহলে একটা অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? এটা একদিক থেকে অ্যাডভান্টেজ, আর একদিক থেকে ডিসঅ্যাডভান্টেজ। কারণ মহল্লার দোকান, ওই মহল্লার ওই কয়টা লোককে জানানোর জন্য আপনাকে এমন কোনো খরচ করার দরকার নাই। দোকানে বসে গেলেন, মহল্লার লোকজন যাতায়াতের সময় দেখবে সেখানে একটা দোকান হয়েছে, দোকানে এই মালামাল পাওয়া যায়। আর ইন্টারনেটে ওয়েবসাইট আছে কতগুলা, লক্ষ লক্ষ, কোটি 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 কোটি। ই কমার্সও আছে অনেক 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 অনেক। তো আপনি যে একটা ওয়েবসাইট বানিয়েছেন, যে ওয়েবসাইটের থ্রুতে বেচা কেনা করা যায়, আপনি সেটা অন্য লোকজনকে কিভাবে জানাবেন? তাই না? এটা তো ইজি হওয়ার কথা না। দ্বিতীয়ত, আমি জানাই ফেলছি, জানাই ফেললেই যে লোকজন এখান থেকে প্রোডাক্ট কিনবে, সেটা কি গ্যারান্টি? মানে আমি একটু প্যাসিমিস্টিক হইতে কথা বলছি, সো দ্যাট আপনারা ইন ডেপথ চিন্তা করেন। মহল্লার দোকানের ক্ষেত্রে একটা লোক কেনার সময় তার ট্রাস্টের ইস্যু নাই, যে আমি প্রোডাক্ট দেখবো, যদি পছন্দ না হয় তো নিব না, আর যদি পছন্দ হয় তো টাকা দিব, নিয়ে যাব। তারপরেও যদি কোনো ফল্ট খুঁজে পাই, তাহলে আমার এই ভরসাটা আছে যে না, আইসা আমি ওরা ধরতে পারবো। তাহলে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, তো সেখানে একটা লোক যে অর্ডার দিবে, সে প্রোডাক্ট আসবে কিনা, আসলেও ঠিক থাকবে কি থাকবে না, এই ইস্যুগুলো যেমন আগে খুব বড় একটা ইস্যু ছিল, সেটা কিছুটা সমাধান হয়েছে কিসের মাধ্যমে? ক্যাশ অন ডেলিভারি। আমরা রকমারিতে যেটা দিয়ে আমরা মূলত প্রথম শুরু করি, যে আমরা হচ্ছে টাকাটা পরে নিচ্ছি, যে মানুষ আগে টাকা দিতে গেলে তার ভরসাটা নাই, যে আমি যে টাকা দিব, কারে না কারে টাকা দিলাম, আমি কিভাবে তারে বলবো যদি সে আমার প্রোডাক্ট না পাঠায়। তা আমরা চিন্তা করলাম, তাহলে প্রোডাক্ট, মানে যেটা বাইরের দেশে কিছু কিছু ছিল, যে প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর টাকা দিবে। তারপরেও লোকজন কিন্তু যে ট্রাস্ট রাখবে আপনার উপর, দেয়ার ইজ নো গ্যারান্টি। যেমন আমি কিছু এক্সাম্পল বলি, অনেকগুলো ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখবেন যে সিএনজির পেছনে, বাসের পেছনে, বা বিভিন্ন জায়গায় আপনারা অলরেডি দেখেছেন, তাই না? একটা আমি এক্সাম্পল বলি, সিএনজির পেছনে লাগানো কোন ওয়েবসাইটের অ্যাড্রেসটা সবচেয়ে বেশি বিজ্ঞাপন আমরা দেখছি? আমার ধারণা pbazaar.com আমি মনে হয় সবচেয়ে বেশি, আমার চোখে লাগছে বেশি। pbazaar.com, সবজিবাজার.com, driverbidy.com। এখানকার কে কে আছেন pbazaar.com এ ঢুকছেন? একটু হাত তোলেন তো। নট এ সিঙ্গেল ওয়ান। এখানকার কে আছেন সবজিবাজার.com এ ঢুকছেন? একজনও না। এখানে কে আছেন driverbidy.com এ ঢুকছেন? একজন ঢুকছে। driverbidy তো এমনিতেই মার্কেট সাইজ ছোট, বিকজ মানে গাড়ি তো সবার থাকে না। তাহলে এখন দেখেন, আপনি যখন চিন্তা করবেন যে আমি একটা বিজ্ঞাপন দিব আর হু করে লোক বানের জলের মতো আমার ওয়েবসাইটে ঢুকে যাবে, দ্যাট উইল নেভার হ্যাপেন। ইভেন আচ্ছা, আমার ওয়েবসাইটের নাম দিয়ে বলি, রকমারি.com এর নাম এখানে কি সবাই শুনছেন? কারা কারা শুনছেন একটা হাত তুলেন তো। রকমারি.com, আচ্ছা অলমোস্ট গুড, আলহামদুলিল্লাহ যে সবাই শুনছেন। ওকে, এখানে কয়জন রকমারি.com এ ঢুকছেন, ওয়েবসাইটে ঢুকছেন কয়জন? তাও তো ভালোই, মানে আগে অনেক কম, প্রায় বোধহয় কত মনে হলো, 50% হবে না? আচ্ছা, এবার কয়জন রকমারি.com থেকে বই কিনছেন সোফার? আরো কমে গেছে না? দেখেন 1 2 3 4 5। তাহলে দেখেন 100% লোক শুনছে, 50% লোক ঢুকছে। তাও আমি লাকি যে 50% ঢুকছে। নরমালি এটা হওয়ার কথা ছিল। মানে এটাও ঢুকছে কেন? কারণ রকমারি.com তো প্রচারণা চালাচ্ছে কত, প্রায় 2.5 বছর ধরে। যদি আমি 6 মাসের মাথায় জিজ্ঞেস করতাম, তাহলে হয়তো প্রচারণা যা চালাইছে হয়তো 10% লোক হাত তুলতো। আর বই কিনছে এখান থেকে 5 জন। তো
তো সেটা হচ্ছে 2.5 বছর গেছে বলে শুরুর দিকে জিজ্ঞেস করলে হয়তো 1জন বা 2জন। তো তার মানে কি, আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি। আমি আপনাদেরকে কি ভয় দেখাচ্ছি? এবং আমি আপনাদেরকে একই সাথে আবার প্রলোভনও দেখাবো। যে কোনো জিনিসেরই এনর্মাস অপরচুনিটি থাকে। এই বাংলাদেশে জাস্ট ডেটা অনুসারে, বাংলাদেশ ব্যাংকের ডেটা অনুসারে যেভাবে বাংলাদেশের মানুষের যত কেনাকাটা করতে হয় এবং অন্যান্য দেশে ই কমার্স যে রেটে গ্রো করছে, সেই রেটে গ্রো করলে বাংলাদেশের কত বছর যেন বলছিল 5-7 বা এরকম কিছু একটা বছরের মধ্যে মার্কেট সাইজ হওয়ার মতো 26,000 কোটি টাকা। 26,000 কোটি টাকা কি 1-2 কোটি টাকা? তাহলে আপনি চিন্তা করেন 26টা কোম্পানি যদি মানে চলে, এভারেজে এক একটার সেলস কত হচ্ছে? 1,000 কোটি টাকা। আপনি বলেন ভাই আমার 1,000 কোটি দরকার নেই, আমার তো 10 কোটি টাকা সেল হইলে আমি তো বিশাল খুশি। তাহলে আমি যদি একটা ওয়েবসাইট বানাই, আমি কি অন্তত 10 কোটি টাকার মধ্যে পাবো না শেয়ার? অ্যান্সার ইজ নো মেবি। যে থাকবে সে রাজার মধ্যে হয়তো থাকবে, আর যে থাকবে না সে তো থাকবে না। কারণ যে কোনো একটা কিছুর সার্টেন পেনিট্রেশন লেভেল থাকে, মানে সার্টেন একটা রেঞ্জে যাওয়ার পর থেকে আউটপুট আসে। ধরেন একটা পার করতে হবে, ওয়াল পার দিতে হবে, হ্যাঁ। তাই এখন আপনি ওয়ালের এই দিক থেকে ট্রাই করলেন, 5 কদমের 5টা সিঁড়ি উঠে পার হইতে না পেরে নেমে গেলেন, নেমে ওই দিক থেকে আবার 3 সিঁড়ি উঠলেন, এই দিক থেকে আবার 2 সিঁড়ি উঠলেন, তাহলে একবার আপনি পার হইতে পারবেন না। তাই এই প্রত্যেকটা একটা থ্রেশহোল্ড লেভেল থাকে। তো ওই লেভেলটা পার হইলে হয়তো আউটপুট আসা শুরু করে। তো এই জন্য মানে আমি এখন যতটুকু বলছি সেটুকু একটু সামারি বলি। আমি প্রথমে বলছি যে ই কমার্স শুরু করতে হলে একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট নিজে বানাইতে পারলে ভালো, বা এই বানাইতে পারে এমন কোনো বিশাল শর্তের মধ্যে পড়ে না। এটা আপনি চাইলে কাউকে দিয়ে বানাই নিতে পারেন। নাম্বার 2 হচ্ছে, যেখানে এসে আমি কথাটা ডাইভার্সিফাই করছি, সেটা হচ্ছে প্রোডাক্ট। আমি কি প্রোডাক্ট সেল করব এবং কাদের কাছে সেল করব। যদি আমি এখানে যারা আছেন, মেবি আপনাদের ক্ষেত্রে আপনাদের এটা হয়তো প্রথম বিজনেস হবে, যারা এখানে শুরু করতে চান স্টার্ট আপ বিজনেস। তো স্টার্ট আপের জন্য এটা কিন্তু খুব রিস্কি আইডিয়া যদি আপনি পুরো বাংলাদেশকে টার্গেট করেন। খুব রিস্কি এবং খুব এক্সপেন্সিভ আইডিয়া। কারণ রকমারি.com 2.5 বছর ধরে বিজনেস করতেছে। বলেন তো আমরা ব্রেক ইভিনে গেছি কতদিন পরে? আন্দাজ করেন তো, কারণ আন্দাজ ব্রেক ইভেন মানে হচ্ছে যে ব্যবসা সমান সমান হওয়া, লাভ লস সমান। 1 বছর এখনো ব্রেক ইভেনে যাই নাই। আমাদের টার্গেট নেওয়া ছিল প্রথমে 4র্থ বছরে আমরা ব্রেক ইভেনে যাব, 4র্থ বছর। এখন 2.5 বছর গেছে। তো বাট আমরা যেভাবে ইমপ্রুভ হচ্ছে মাশাআল্লাহ, যে আমরা হোপফুল যে আমাদের টার্গেট যেটা ছিল 4th ইয়ারে ব্রেক ইভেনে যাব, হয়তো তার আগেই ব্রেক ইভেন চলে আসবে। দেখেন এই আইডিয়াটা অনেকের নাই। অনেকে মনে করে যে একটা ব্যবসা শুরু করবো 6 মাসের মধ্যে লাভ চলে আসবে। দেখেন নেভার হ্যাপেন, দেখেন নেভার হ্যাপেন। তো এখন আমার রকমারিতে পার্মানেন্ট এমপ্লয়ি হচ্ছে 70 জন। 70 জন পার্মানেন্ট এমপ্লয়ি আমার এখানে কাজ করে। তাদের স্যালারি কত যাচ্ছে একটু আন্দাজ করেন। তার মানে এটা হিউজ এক্সপেন্সিভ। বাট আমাদের কি হচ্ছে, আমাদের যেহেতু অলরেডি আরো 4-5টা এস্টাবলিশ বিজনেস আছে অনেক আগে থেকে, তো আমরা কি 4 বছর যত আমাকে এখানে ফুয়েলিং করা লাগবে আমার সেই অ্যারেঞ্জমেন্ট আছে। বাট এটাই যদি আমার প্রথম বিজনেস হইতো, ডেফিনেটলি সম্ভব ছিল না। অলরেডি অনেক কোটি টাকা আমার শুধু বিজ্ঞাপনেই চলে গেছে, কয়েক কোটি টাকা অলরেডি। তাতেও দেখেন যে রকমারি এমন না যে বিক্রয়ের মতো সব জায়গায় দেখা যায়, তাতে কয়েক কোটি টাকা চলে গেছে অলরেডি। পরে এই জন্য এখন তার মানে কি যে তাহলে ই কমার্স থেকে আসা যাবে না? হ্যাঁ, এই জন্যই আমি এই ভিত্তিটুকু দেখাইলাম। যারা স্টার্ট আপ হিসেবে ই কমার্সে যেতে চান তাদেরকে ডেফিনেটলি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে, ইনোভেটিভ ওয়েতে। আপনি যদি মনে করেন আমি বিক্রয়ের সাথে বা রকমারির সাথে বা এখনই বা এদের সাথে ই বিপণন বা আরো যারা আছে এদের সাথে আমি ফাইট করতে যাব, তাহলে কিন্তু স্টার্ট আপ হিসেবে এটা আপনার জন্য রিয়েলি এক্সপেন্সিভ হবে, রিয়েলি এক্সপেন্সিভ। অনেক কোটি টাকা নিয়ে হয়তো আপনাকে নামতে হবে। তাহলে উপায় কি? এখন উপায়গুলো চিন্তা করেন। যদি আপনি এমন একটা সার্ভিস বিক্রি করেন, ফর এক্সাম্পল খাবার, ধরেন আপনি পিজা বিক্রি করবেন বা স্যান্ডউইচ বিক্রি করবেন, বা ওয়েবসাইটের মাধ্যমে, ফিজিক্যাল কোনো দোকান নিয়ে না। এখন সেটাই যদি আপনি একটা কমিউনিটি টার্গেট করেন, ধরেন ফর এক্সাম্পল তাজমহল রোডের ওইখানে জাপান গার্ডেন সিটি, ওখানে আমি একবার গেছিলাম, অনেকগুলা অ্যাপার্টমেন্ট, তাই না? সেখানে কত হাজার মানুষ বাস করে এবং তারা সবাই কেমন মোটামুটি মানে সচ্ছল মানুষজন। সো আপনি এমন একটা সার্ভিস লঞ্চ করলেন যে সার্ভিসটা হয়তো, এটা আমি একটা এক্সাম্পল বলতেছি, যে ওখানে যে লোকজন আছে শুধুমাত্র তাদের জন্য, তারা ওয়েবসাইটে অর্ডার করবে এবং আপনি ওখানে পৌঁছায় দিবেন। এটার সাথে কম্পেয়ার করেন যে আপনি ওই সেম জিনিসটাই সেল করবেন পুরো বাংলাদেশে।
পুরো বাংলাদেশে সেল করতে গেলে আপনার অপরচুনিটি যেমন বিশাল, সারা বাংলাদেশে কোটি কোটি ইউজার, সেই সাথে ওই মার্কেটে পেনিট্রেট করার জন্য আপনার এফোর্টও লাগবে বিশাল, যে এফোর্টটা একটা স্টার্ট আপ দিতে পারবে না। কিন্তু আমি যদি একটা লোকালাইজ চিন্তা করি, যে শুধু যে ওই বসুন্ধরার যে আবাসিক এলাকা ওইটাকে টার্গেট করলাম, অথবা কোন একটা মডেল টাউন থাকে না টার্গেট করলাম, বা আমি ওই যে সেই জাপান গার্ডেন সিটি ওটাকে টার্গেট করলাম, তখন আপনার জন্য চিন্তা করে কয়েকটা জিনিস ইজি হয়ে যাচ্ছে। একটা হলো যে লোকজনকে জানানো এবং প্রোডাক্টটাকে পৌঁছানো। কারণ ই কমার্সের বেসিক ধাপের মধ্যে কি, আমি যেটা বললাম, দোকান খুললাম, দোকানের মধ্যে প্রোডাক্ট উঠাইলাম, তারপর কি আসবে, প্রোডাক্টের অর্ডার আসবে, তারপর সেই অর্ডারটা আমি মানুষের কাছে পৌঁছাবো, তাই না? তাহলে আমি প্রোডাক্ট পর্যন্ত আসছি, যে প্রোডাক্ট আমি সিলেক্ট করছি, প্রোডাক্ট আমার ওয়েবসাইটে আমি শো করতেছি, এখন অর্ডার যখন আসবে আমাকে ডেলিভার করতে হবে। তো আমি যদি খুব ছোট্ট একটা কমিউনিটির মধ্যে কাজ করি, সুবিধা হচ্ছে তা আমি খুব ইজি একটা বা দুইটা ছেলেকে রেখেই কিন্তু পুরো ডেলিভারিটা খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবো। আর যখনই আপনার ধরেন পুরো বাংলাদেশও না হোক, পুরো ঢাকার মধ্যে আপনি যদি মার্কেট করতে চান, যে আপনার টার্গেটটা হচ্ছে অনলি ঢাকা, তাহলে দেখেন আপনাকে এই পৌঁছানোর জন্য তাহলে সাহায্য নিতে হবে কারো, বিকজ আপনি নিজে একটা ডেলিভারি চ্যানেল পুরো ঢাকার জন্য দাঁড় করাবেন, এটা কিন্তু এক্সপেন্সিভ। তখন হয়তো আপনি একটা কুরিয়ার কোম্পানির সাথে অ্যাড হয়ে যান। তখন বিপত্তিটা হলো কুরিয়ার কোম্পানি গুলার যে সার্ভিস সেটা এখনো ওইরকম প্রফেশনাল লেভেলে যায়নি। আর দ্বিতীয়ত গেলে হচ্ছে আপনার হয়তো স্টার্ট আপ হিসেবে দিনে অর্ডারই থাকবে 1টা 2টা 5টা 7টা, যে অর্ডারের জন্য তারা হয়তো আপনাকে অতটা পাত্তা দিবে না, যে কারণে আপনার ওই কেসগুলো সার্ভ করা একটু ডিফিকাল্ট হবে। এখন কোন একটা অর্ডার আসলো ঢাকার এই প্রান্ত থেকে, কোন একটা ওই প্রান্ত থেকে, কুরিয়ারওয়ালা হয়তো প্যাকেট ফেলে রাখলো। আপনি যদি ভাবেন যে বাবা আমার অর্ডার আসতেছে দিনে 4-5টা, আমি আমার একটা লোক রেখে এটা ডেলিভার করবো, তাতেও বিপদ আছে। কারণ অর্ডার একটা আসছে উত্তরা, একটা আসছে পুরান ঢাকা, তো দেখবেন যে আপনার কস্ট এফেক্টিভ হচ্ছে না। তো এই জন্য যারা স্টার্ট আপ হিসেবে এই জিনিসটাকে চিন্তা করবেন, আমার সাজেশন হচ্ছে তাদেরকে প্রথমে বড় চিন্তা না করে ছোট একটা কিছু দিয়ে শুরু করে আস্তে 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 যদি বড় করার প্ল্যান করেন, আই থিঙ্ক দ্যাট ইজ বেটার। এবং এই ক্ষেত্রে আরেক মানে যেটা আমি বারবার বলতেছি, যে প্রোডাক্ট সিলেকশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি কি প্রোডাক্ট সিলেক্ট করবো, অনেক ধরনের প্রোডাক্ট আমি যদি একই সাথে ম্যানেজ করতে যাই, দ্যাট ইজ ডিফিকাল্ট। যেমন আমরা যে রকমারি.com নামটা নিয়েছি, রকমারি, তার মানে আসলে আমাদের টার্গেট কিন্তু শুরু থেকে ছিল আমরা কিন্তু সব ধরনের প্রোডাক্টই যাব, কিন্তু শুধুমাত্র বই নিয়েই কাজ করতেছি 2.5 বছর ধরে, তাও এখনো কাজ করে আমরা স্যাটিসফ্যাক্টরি লেভেলে, আমাদের কাছে স্যাটিসফ্যাক্টরি লেভেল আমরা আসিনি। আমাদের অলরেডি বই আছে 90,000, এই 90,000 বইয়ের তথ্য কালেক্ট করে যে ওয়েবসাইটে ঢোকানো, আপনি জাস্ট চিন্তা করতে পারেন যে কত ম্যাসিভ একটা কাজ। সেটা না করে আমি যদি, কারণ আমরা যেহেতু চিন্তাই করছি একটু যে বড় করে শুরু করবো, সেটা না করে যদি আমি কিছু সিলেক্টেড আইটেম নিতাম, তাহলে আমার সেই ডেটা কালেক্ট করা, ডেটা ইনপুট দেওয়া, সবকিছু কিন্তু খুব ইজি হয়ে যায়। সেই জন্য আমি স্টার্ট আপের জন্য সবসময় বলি যে এমন কোন একটা প্রোডাক্ট নেন যে প্রোডাক্টের উপর আপনার ফুল কন্ট্রোল আছে, প্রোডাক্টের নলেজ আপনার আছে, প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনি জানেন, প্রোডাক্টটা কোথেকে কালেক্ট করতে হবে সেটা আপনি জানেন, প্রোডাক্টে কোনো সমস্যা হলে সেটা আপনি আবার ফেরত দিতে পারবেন, এরকম প্রোডাক্টে আসা। এন্ড দেন হচ্ছে এমন একটা জায়গা থেকে কাজটা শুরু করা, যে কাজটার জন্য যেটা হবে খুব স্পেশালাইজড, যেটা আপনার ম্যানেজমেন্টের জন্য সোজা। যার মাঝখানে একটা সাইট শুরু করেছিল, ওরা কন্টিনিউ করছে কিনা আমি জানি না, বগুড়ার.com। তো বগুড়ার দই নামের মধ্যে সহজ বিষয়টা কি, অনেক সময় আপনার নামের মধ্যে থেকেই লোকজন জানবে না যে আপনার সার্ভিস কি। এটা ধরেন শুধুমাত্র রকমারি যদি ব্র্যান্ডিং না করতো, শুধু যদি বলতাম রকমারি.com, নাম থেকে বোঝার উপায় নেই আমি কি বিক্রি করি। বাট বগুড়ার.com এটার বেনিফিট আছে, তাই না, যে নামের মধ্যে এটার পরিচয় আছে। বাট আবার ডিসঅ্যাডভান্টেজও আছে, যে ও চাইলে আবার অন্য প্রোডাক্ট ঢুকাইতে পারবে না। ওয়েল, বাট আপনি যদি ছোট করে এইভাবে শুরু করতে চান, তখনকার ওইটারও দেখেন এটা একটা ভালো আইডিয়া ছিল, মানে যদি এক্সিকিউট ঠিক মতো করে। কারণ আইডিয়া ভালো হলেই হবে না, আইডিয়া এমন ইম্পর্টেন্ট হচ্ছে ওটার এক্সিকিউশন কিভাবে করবো সেটার আইডিয়া। সেটার ক্ষেত্রে দেখেন, যদি বগুড়া থেকে প্রত্যেকদিন দইয়ের অর্ডার আসে, মিষ্টির অর্ডার আসে, বা আপনি ধরেন বললেন যে চাঁপাইনবাবগঞ্জের আম বিক্রি করি, বা অন্য একটা কিছু কোনো ফ্রুট, তখন আপনার ম্যানেজমেন্টের এই সুবিধাটা আছে যে পুরো সাপ্লাই চেইনটা ম্যানেজ করা ইজি হবে, যে আমার ওই প্রোডাক্ট আসবে বগুড়া থেকে ঢাকায়। তো বগুড়ার যদি আপনি কোন একটা দোকানের সাথে কন্ট্যাক্ট করেন যে আমি অর্ডার দিলে তুমি ভাই বগুড়াতে প্রত্যেকদিন তো ঢাকায় বাস আসে, এই বাসে প্রোডাক্টটা উঠাই দিবা, আপনি এখান থেকে রিসিভ করলেন এবং এখানে ডিস্ট্রিবিউটের ব্যবস্থা করবেন। এখন এই বগুড়ার.com যদি আপনি চান যে সারা বাংলাদেশে সার্ভিস দিবেন, তাহলে আপনার জন্য আবার বিপদ, এটাকে আপনি আবার পৌঁছাবেন কিভাবে। বাট শুধু যদি ঢাকা চিন্তা করেন বা একটা মহল্লা চিন্তা করেন, মেবি দ্যাট ইজ ইজিয়ার। কারণ স্টার্ট আপের জন্য বিজ্ঞাপন দিয়ে দিয়ে লোক জোগাড় করা, এটা কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ। এত বিজ্ঞাপন,
আপনি এই যে আজকে যতটুকু রাস্তা পার হয়ে এখানে আসছেন, এই রাস্তার মধ্যে কমসে কম 200-300 বিলবোর্ড ছিল অ্যাটলিস্ট। কয়টা বিলবোর্ডের দিকে আপনি তাকাইছেন বলেন? তাকাইলে হয়তো মডেল গাড়ি দেখছেন, বাট কোম্পানির নামটাই দেখেন নাই, তাই না? তার মানে কি আমাদের মনোযোগ কারার জন্য, কেড়ে নেওয়ার জন্য মাল্টি ন্যাশনাল থেকে শুরু করে সমস্ত কোম্পানি মিলিয়ে বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করতেছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে। কিসের জন্য? আমাদের মনোযোগটা নেওয়ার জন্য। আমাদের মনোযোগটা এত ভ্যালুয়েবল যে এটা নেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। সেখানে আপনি পুঁজি নিয়ে নামছেন 3 লাখ টাকা, তো যারা কোটি টাকা দিয়ে মনোযোগ নিতে হিমশিম খাচ্ছে, তো আপনি 3 লাখ টাকা দিয়ে আরেকজনের মনোযোগটা কেমনে নেবেন? বুঝলেন আমার কথা? তো এই জন্য তাহলে আপনাকে ইনোভেটিভ হইতে হবে। ইনোভেটিভ হওয়ার জন্য সবচেয়ে ভালো প্ল্যান হচ্ছে এই মুহূর্তে ভাইরাল মার্কেটিং। ভাইরাল মানে হচ্ছে আপনার সার্ভিসটা যদি এত এক্সিলেন্ট হয় যে এইটা একজন আরেকজনকে বলে, তাই না, মুখে মুখে ছড়ায়, এইটা হচ্ছে সবচেয়ে স্ট্রং। ওই কোম্পানি সহজে পড়ে যায় না। তো এই জন্য আপনাকে একটা কমিউনিটি টার্গেট করে ওরকম একটা ছোট পরিসর নিয়ে এবং সার্ভিসটা এমন ভাবে ডিজাইন করা যাতে এটা মানুষের মুখে মুখে ছড়ায়, সেই ব্যবস্থাটা করা। এবং সেটার জন্য কিভাবে আপনি চিন্তা করবেন, এটা আপনার ইস্যু। আমি বলতেছি ক্লু, বাট ইউ হ্যাভ টু থিঙ্ক ইট আউট। যেমন ধরেন যে প্রোডাক্ট মানুষের জন্য খুঁজে বের করা মুশকিল, সহজে খুঁজে পাওয়া যায় না, অ্যাভেইলেবল না, আপনি যদি ওরকম একটা কিছুর অ্যারেঞ্জমেন্ট করেন, হতে পারে যে একজন পাইলো সে হয়তো আরেকজনকে ইজিলি বলবে। অথবা এমন কোন প্রোডাক্ট যেটার কাস্টমার গ্রুপ হচ্ছে খুব ফোকাসড। যেমন আমাদের কিন্তু আরেকটা ই কমার্স আছে যেটার নাম হয়তো আপনারা অনেকে জানেনও না, techshopbd.com। এটার নাম কি কেউ জানেন এখানে? টেকশপ, তাও তো অনেকজন জানে। বাট দেখেন রকমারির চেয়ে কত কম জানে, হাত তুলেন। আবার রকমারির সময় সবাই হাত তুলছে, টেকশপের সময় কিন্তু অনেক কম হাত। টেকশপ কিন্তু অলমোস্ট প্রায় ব্রেক ইভেনে চলে গেছে। টেকশপ কিন্তু রকমারিরও পরে আমরা লঞ্চ করছি। টেকশপ অলরেডি প্রায় ব্রেক ইভেনে গেছে, আশা করি ডিসেম্বরের মধ্যে ব্রেক ইভেনে চলে যাবে। রকমারির এখনো দেরি আছে। টেকশপ কি করে? টেকশপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা কুয়েট এবং ইউনিভার্সিটি যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ওদের যখন প্রজেক্ট বানায় যে বিভিন্ন আইসি লাগে, তারপর ইলেকট্রনিক কম্পোনেন্ট, এইটা আমরা সেল করি। তো দেখেন এটা আমি কিন্তু গণমানুষকে জানানোর এমন ব্যবস্থাও করি নাই, কারণ আমার টার্গেট মার্কেট কারা? ওই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা। ফলে প্রথম কথা কম্পোনেন্ট ওদের খুঁজে পাওয়াই মুশকিল। বাংলাদেশে অনেক সময় লোকাল মার্কেটে পাওয়াও যায় না, অনেক কম্পোনেন্ট আমরা দেখবেন বাইরে থেকে আনছি। ফলে হয়েছে কি, ধরেন ইলেকট্রিক্যালের একটা স্টুডেন্ট যদি বুয়েটের একদিন এখান থেকে কিনে থাকছে, মোটামুটি হয়ে গেছে কি ওই ডিপার্টমেন্টে সবাই জেনে গেছে, এই তো এটা খাইলি বই, টেকশপ পাওয়া যায়, ভাইরাল হওয়া। ফলে হচ্ছে কি আমার ওখানে রকমারির চেয়ে পরিসর কম, খরচ কম, এবং হচ্ছে এমন মার্কেটকে টার্গেট করা যাদের এই জিনিসটা রিয়েল নিড আছে, ওরা খুঁজে পায় না। এবং থার্ডলি হচ্ছে ওই মার্কেটের লোকজন এত ক্লোজলি কানেক্টেড, কারণ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট যখন ওরা প্রজেক্ট করে সবাই কি মোটামুটি একসাথে কানেক্টেড। ফলে একজন একজনের সাথে জানে যে তুই এরকম থেকে কিনলি টেকশপ থেকে, ঠিক আছে তাহলে আমি অর্ডার দিই। ফলে যতগুলো আমার টেকশপের ক্লায়েন্ট যদি হয় ধরেন সব মিলে 20,000, এই 20,000 মানুষ যদি সারা বাংলাদেশে ছড়ায় থাকে, তাহলে তাদেরকে ধরা আমার জন্য যতটা কঠিন হবে, বাট এই 20,000 মানুষ যদি 5টা জায়গার মধ্যে থাকে, তাহলে কি করতে পারবো? আমি ইজিলি তাদেরকে কানেক্ট করতে পারবো। তো আমি যদি ওই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একটা অনুষ্ঠান স্পন্সর করি, মোটামুটি ভাবে ওই ডিপার্টমেন্টে যতজন স্টুডেন্ট আছে যাদেরকে আমার দরকার তাদেরকে আমি জানাই ফেললাম। বাট আমার টার্গেট কাস্টমার যদি হয় ঢাকার সব লোক, তাহলে জানানো ইটস রিয়েলি ডিফিকাল্ট। ইউনিলিভার এত বড় বড় বিলবোর্ড দিয়ে রাখছে, ওর বিলবোর্ড রেখা আপনার ওই ছোট স্টিকারের দিকে লোকের কেন তাকাবে, তাই না? আর তাকালেই ওই সাইটে ঢুকবে কেন? ফলে এই জন্য আপনি ওই প্রোডাক্টের জায়গাটা কিভাবে চিন্তা করবেন যাতে এক্সক্লুসিভিটি আপনি পান, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য এই ধাপগুলো দেখেন, ধাপগুলোর মধ্যে কি আসলো? ধাপগুলোর মধ্যে একটা ওয়েবসাইট থাকা, দেন হচ্ছে ওয়েবসাইটে প্রোডাক্ট ঢুকানো, থার্ডলি হচ্ছে অর্ডার পাওয়ার পর সেটার হচ্ছে ম্যানেজমেন্ট, প্যাকিং থেকে শুরু করে এই যাবতীয় জিনিস, এন্ড ফোর্থলি হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। দিস ইজ দ্য সিস্টেম। হ্যাঁ, প্রশ্ন আছে? আরেকটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছানোর পর রিটার্ন পলিসি একটা, আচ্ছা, হ্যাঁ, যেটা ই কমার্স অনেক ক্লিয়ার। যেমন আমরা ডিভিডি তৈরি করি, ডিভিডি গুলা অনলাইনে যায় রকমারির মাধ্যমে, আর রিয়েল টাইম মিল খেতে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হয়। তো আমাদের কাছে হয়তো 1,000-2,000 ডিভিডি একসাথে আসে, এই জন্য প্রত্যেকটা ডিভিডি কিন্তু আমরা চালায় দেখতে পারি না। আমরা শুধু এনশিওর করি যে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে ডিভিডি আছে। মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু ডিভিডি চলে না, নীলক্ষেত থেকে যারা কিনে ওরা আবার দোকানে ফেরত দিলে দোকানদার তাকে আরেকটা ফেরত দিয়ে দেয়, আর আমাদের সাথে পরে যখন এগুলো এক্সচেঞ্জ করে দিই। কদিন আগে মানে একটা ছেলে আমাকে মেসেজ করছে আমাদের পেজে যে আমি তো একটা ডিভিডি কিনছি, এটা চলে না, তো রকমারি বলছে যে আপনাদের সাথে যোগাযোগ করুন। তো
ঠিক আছে, তা আমার ডিগ্রি নিয়ে আমার অফিসে চলে আসো, আমি তোমার রিটার্ন করে দিই। তো সে বলে ভাই না আপনার তোমার সাথে যোগাযোগ করতে বলার কথা না, আমরা রিটার্ন দিয়ে দিত। সে বলছে যে আপনার আচ্ছা। আমি বললাম যে ঠিক আছে অফিসে চলে আসো। তো ভাই আমি তো চিটাগাং থাকি। এখন আমার যেটা সমস্যা, আমি চাই যে ওরা রিটার্ন দিতে, আমি যদি বলি যে তুমি তোমার ডিগ্রিটা আমার কাছে ফেরত পাঠাও, আমি একটা ডিগ্রি, তাহলে তার কিন্তু 70 টাকা খরচ হবে কুরিয়ার করতে। আবার আমি যদি একদম পুরোপুরি বিশ্বাস করে বলি যে না তুমি তুমি বলো তোমার ঠিকানা, আমি তোমাকে পাঠা দিই, এবং সেই গল্পটা 5 জন বন্ধু হয়ে করে, এবং 5 জন বন্ধু যদি আমার বলে যে ভাই ডিগ্রি কিনছিলাম চলে না, চলো তুমি 5 জনটা দিলে, এটা আবার একটা বিজনেস। এই ক্ষেত্রে আসলে একটা ভালো সলিউশন, এই ক্ষেত্রে ভালো সলিউশন বলতে হচ্ছে ই কমার্স কোম্পানির তার ক্যালকুলেশনের মধ্যে এটা রাখতে হবে। অলরেডি আমাদের, আমি জানি না সামহাও তার সাথে একটা মিসকমিউনিকেশন হয়তো হয়েছে, আমরা অলরেডি এই রিটার্ন অনেক আগে থেকে চালাচ্ছি। যেমন বইয়ের ক্ষেত্রে এরকম হয়, মাঝখানে ধরা গেল কেউ একটা পাতা নেয়, যেটা আমরা আগে থেকে তো পাতা চেক করা সম্ভব না, সেক্ষেত্রে এইটুকু তার কষ্ট করতে হয়, সে বইটা পাঠায় দেয়, আমরা আরেকটা পাঠায় দিই। আর ঢাকার ক্ষেত্রে যেটা হয়, পাঠাতে হয় না। ঢাকার মধ্যে হচ্ছে আমাদের এখন নিজস্ব ডেলিভারি আছে, নিজস্ব ডেলিভারি থাকার কারণে আমাদের এই সুবিধাটা আছে, আমরা আরেকটা বই নিয়ে গিয়ে ওখান থেকে দেখে তারটা আবার ফেরত নিয়ে আসতেছি। বা ঢাকার বাইরে হলে তাকে কষ্ট করে এটা ফেরত পাঠাতে হয়। যেমন 2-1টা বইয়ের ক্ষেত্রে এমন হয়েছে, আমরা বলছি আপনি ফেরত পাঠান, আমরা পাঠাই দিচ্ছি, উনি বলছে যে না মাঝখানে তো আমার যা 4টা পৃষ্ঠা নাই, আপনার 4টা পৃষ্ঠা স্ক্যান করে পাঠাইতে পারবেন কিনা, তো আমরা স্ক্যান করেও দিচ্ছি। মানে সহজ কথা হলো যে এই রিটার্নের ইস্যুটা ঘটবেই এবং এই ঝামেলাটা হবে। সো ই কমার্স কোম্পানিকে যদি এখন দেখেন কোন ই কমার্স বললো না ভাই আমি যা দিছি আমি ফেরত দিতে পারবো না, তার কাছে লোক যাবে নাকি হচ্ছে যে বলবে ঠিক আছে ভাই ফেরত দিচ্ছি। এবং অনেক সময় হয় যেটা ওই সুবিন যেটা নিয়ে টেনশন করলো যে মানুষজন যদি এরকম 2 নাম্বারই করে, অনেক সময় মানুষ করে, বাট আমরা হচ্ছে কি স্টিল দেন এটাকে লস হিসেবে মেনে নেই। যেমন আমাদের কিছু কেস হয়েছে, বলছে যে আপনারা 6টা বই পাঠানোর কথা, বই তো আসছে 5টা, কোনটা আসে না ওইটা আসে, ঠিক আছে স্যার আমাদের ভুল হয়েছে তাহলে আমরা পাঠিয়ে দিচ্ছি। বাট মানে মানুষের উপর আস্থা রাখা যায়, মানুষ 2 নাম্বারই করে বাট অত বেশি করে না কি, মানে ওইটুকু রিস্ক ফ্যাক্টরের মধ্যে রাখা যায়। বাট যেই কমার্স গুলা ওই জিনিসটা করতে পারবে তারা হয়তো ওই নামটা ওই লেভেলে করতে পারবে, আর যারা সার্ভিস গুলা ওইভাবে দিতে পারবেন তার জন্য ডিফিকাল্ট। সো এগেইন দেখেন সেম কেস, যদি আপনি খুব ছোট লোকালাইজড বেস একটা সার্ভিস প্ল্যান করেন তাহলে আপনার রিটার্ন দেওয়াটা ইজি। যদি আপনি বেচা কেনা করেন, যদি বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে হয়তো নিজে গিয়ে নিজে দেখে জিনিসটা যদি মনে করেন যে তার কমপ্লেন ইজ ভ্যালিড, আপনি তাকে রিটার্ন করে দিলেন, দ্যাট ইজ অলসো পসিবল। তো এই হচ্ছে বেসিক অপারেশন। আর এর মাঝখানে যে প্রশ্নগুলো আপনারা করেছিলেন অনেকগুলোর উত্তর অলরেডি হয়েছে, বাট কিছু কিছু প্রশ্নের উত্তর এখনো হয় নাই। যেমন হচ্ছে লিগাল ইস্যু, ভ্যাট ট্যাক্সের ইস্যু। ভ্যাট ট্যাক্সের ইস্যু আমি খুব ভালো বুঝি না, বাট সোফার যতটুকু জানি, বাট আমার ভ্যাটের যে লোক আছে সে একটু ভালো বুঝে। এই ই কমার্স কিন্তু ভ্যাটের আওতা মুক্ত, কত বছরের জন্য জানে, এটা মনে হয় আমার চেয়ে ভালো বলতে পারবেন, তাই না? ভ্যাটের হ্যাঁ না এখন প্রত্যাহার করা আছে, পরে হয়তো আরোপ করবে। আর ট্যাক্সের ইস্যুটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট। ট্যাক্স হচ্ছে মানে আপনি ব্যবসা বাণিজ্য করে যদি লাভ হয়, লাভ হলে না সরকারকে ট্যাক্স দেবে। তো স্টার্ট আপ হয়ে আপনি লাভ তো হওয়া অনেক দূরের কথা, দ্যাটস ওয়াই মানে অনেক পরের কথা, দ্যাটস ওয়াই ট্যাক্স আপাতত টেনশনের ইস্যু না। আর যে কোনো বিজনেস করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে, ট্রেড লাইসেন্স এবং এই জিনিসগুলো আমি আপনাদেরকে এখন রেডিমেড সমাধান না দেখে লিঙ্ক বলে দিই। এই যে চাকরি খুঁজবো না চাকরি দেবো, এই যে ফেসবুক গ্রুপ, এটার নাম বোধ হয় আপনারা অনেকেই জানেন, তাই না? তো এখানে কিন্তু অলরেডি আমি যতদূর জানতাম লাস্ট যখন চেক করেছিলাম, এই যে ব্যবসা শুরু করার জন্য যে ডকুমেন্টস গুলো লাগে এবং ওই যে প্রসিডিউর গুলো, কোথায় যেতে হবে, কিভাবে করতে হবে, কোন ফর্ম, এগুলো কিন্তু অলরেডি দেওয়া ছিল। আমি এই প্রবলেম এগুলো কি আসে না এখনো? ওই যে শুরুতে ট্রেড লাইসেন্স কোথায় করবে দেওয়া আছে না? হ্যাঁ, তো আমার মনে হয় ওই যে জিনিসগুলো দেওয়া আছে ওগুলো আপনারা ঘাটবেন। এখন আপনারা যদি বলেন ভাই আপনি জানা থাকলে আপনি বলেন না, তাহলে আমি বলবো যে তাহলে আপনি ব্যবসা করার চিন্তা করেন না। কারণ যে মানুষ নিজে একটা কিছু পড়তে আগ্রহী না, ঘাটতে আগ্রহী না, চিন্তা করতে আগ্রহী না, সে করবে ব্যবসা, এটা কেমন সম্ভব? তাহলে এটা হবে না কিন্তু। তো আপনাকে ঘাটতে হবে, সময় দিতে হবে, দেন ইউ ক্যান মানে কি বলে যে আপনি কনফিডেন্ট হতে পারেন না আমি এটা ব্যবসা করবো। আর এই বাজেটের কথা যেটা জিজ্ঞেস করছেন যে কত টাকা লাগে, এটা বলা খুব ডিফিকাল্ট কত টাকা লাগে। বেসিক্যালি স্টার্ট আপ হিসেবেও যদি আপনি শুরু করেন, কারণ এই রিকারিং কস্ট গুলো হতেই থাকবে, তো এটা আসলে বলা খুব ডিফিকাল্ট। একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এইটা যদি কাউকে দিয়ে বানায় না, সেটার জন্য কত টাকা লাগতে পারে, এটা কালকে আইডিয়া আছে এখানে? হ্যাঁ, মানে বাজারে এখন বানানো হয় কত টাকা নেয় কিস্তেক ভাই? আচ্ছা, মানে 50,000 টাকা মিনিমাম নেয়, 1 থেকে 1.5 লাখ টাকা হচ্ছে ম্যাক্সিমাম নেয়। এটা দিয়ে আপনি শুরু করতে পারবেন। মানে আমি মনে করি যারা
অ্যাবসলিউটলি বাজেটের এত কনস্ট্রেইনে থাকবেন, তাই সে ওয়েবসাইট দিয়ে শুরু না করে এখন তো যে ফেসবুকের থ্রুতে তো অনেকগুলা অপারেশনস আছে। সো ফার্স্ট এটা ভালো না যে আপনি ফেসবুকের থ্রুতে করতে গেলে তো আপনার প্রথমত লাগতেছে না, ওয়েবসাইট এইসবের খরচগুলো লাগতেছে না। এই মধ্যে আপনি এক্সপেরিমেন্টটা করে ফেললেন যে আমি যে প্রোডাক্টটা বেচতে চাই এই প্রোডাক্টের রিয়েলি মানুষজনের আগ্রহটা আছে কিনা। আর ফেসবুকে অনেক অনেক অপশন তো অলরেডি আছে, মানুষের জন্য ইন্টারাকশনের সুযোগ আছে। তো এই জন্য যাদের বাজেট বেশি টাইট তাদের প্রতি আমার যেটা পরামর্শ যে ইউড রেদার থিঙ্ক লাইক যে আমরা প্রথমে ফেসবুক দিয়ে শুরু করলাম, সেই পেজটা যদি আমি কাইন্ড অফ পপুলার করতে পারি, কিছু প্রোডাক্ট মানুষের কাছে রিলায়েবলি ডেলিভার করতে পারি, তারপর যদি মনে করি যে হ্যাঁ ইটস গোয়িং গুড, তারপর আপনি ইনভেস্ট করেন ওয়েবসাইটের পিছনে। বা একটা ওয়েবসাইটের যে খরচ এটা কখনোই ওয়ান টাইম না, এটা অলওয়েজ হইতেই থাকে। ইভেন আমাদের রকমারিতে লাস্ট 1-1.5 বছরে আমাদের ওয়েবসাইটে এত কাজ হয়েছে যার অলমোস্ট 10% ভিজিবল না, মানে ইউজার দেখতে পাচ্ছে না, বাট ব্যাকগ্রাউন্ডে ম্যানেজমেন্টের জন্য। যখন আমার দিনে অর্ডার ছিল 20-30টা, তখন ম্যানেজমেন্ট ছিল খুব ইজি। যখনই আমার অর্ডার 200 হিট করে ফেললো পার ডে, 200-র বেশি, তখনই আমার পুরো ম্যানেজমেন্টের প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছু বদলায় গেল। যে জিনিস আগে ম্যানুয়ালি করতাম সেটা ম্যানুয়ালি করা সম্ভব হলো না, ফলে সফটওয়্যারে এত অপশন চেঞ্জ করতে হয়েছে এবং হচ্ছে। এবং এখনো আমাদের টু ডু লিস্ট এত লম্বা যে নেক্সট 6 মাসে আরো কি কাজ করা লাগবে ওয়েবসাইটে, অলরেডি সেই লিস্ট মানে পেন্ডিং অবস্থায় আছে। ফলে এটা মাথায় রাখতে হবে, এই খরচগুলো প্রাথমিকভাবে 50,000, 1 লাখ যাই হোক, এটা রিকারিং। এটা গেল শুধুমাত্র ওয়েবসাইট, মানে আপনি দোকান ঠিক করলেন। দেন প্রোডাক্ট, কি প্রোডাক্ট সেল করবেন। এখন যদি এই প্রশ্ন আমাদেরকে করেন যে ভাই কি প্রোডাক্ট বেচলে ভালো হয়, তাহলে আবারও বলবো ভাই প্লিজ উদ্যোক্ত হওয়ার চেষ্টা করেন না। আপনার এই বুদ্ধি নিজের মাথা খাটায় বের করতে হবে। 100 জনের কাছ থেকে 100 রকম পরামর্শ নেন, বাট আপনাকে নিজের ডিসিশন নিজে বানাতে হবে। এবং সেই প্রোডাক্ট কার কাছ থেকে নিব, কোন কন্ডিশনে নিব। যেমন তাকে কি কাছ থেকে টাকা দিয়ে কিনে আনতে হবে কিনা, এই টাকা দিয়ে কিনতে হয় আপনার জন্য একটু প্রেশার। বা যদি কেউ বলে না ভাই ঠিক আছে আপনি আমার প্রোডাক্ট নিয়ে যান, বেচা হইলে টাকা দেন, তাহলে আপনার জন্য ইজি, তাই না? ফলে আপনি এমন একটা ম্যানুফ্যাকচারকে খুঁজে পাইলেন যে হচ্ছে এই জিনিস বানায়, ধরেন নকশি কাঁথা বানায় সে, আপনি নকশি কাঁথা বেচবেন, নকশিকাঁথা.com বা কিছু একটা। এবং ধরেন আপনার এরিয়া হচ্ছে এমন এক জায়গায়, যেমন আমার দেশের বাড়ি জামালপুর, ওখানে হচ্ছে প্রচুর নকশি কাঁথার কাজ হয়। তো আপনার এলাকায় যদি নকশি কাঁথার কাজ হয়, তাহলে দ্যাট ইজ এ ভেরি গুড আইডিয়া টু স্টার্ট উইথ, যে আপনি ওখান থেকে নকশি কাঁথা অনেক সাবসিডাইজ প্রাইসে পাবেন। এবং ওই মহিলারা হয়তো ইভেন আপনাকে টাকা পরে দিলেও এগ্রি করতে পারে। দেন আপনি যদি অর্ডার পান, ডেলিভার করলেন, টাকা উঠায় নিয়ে আসলেন, দেন তাকে পে করলেন, তাহলে এটা আপনার জন্য একটা ভালো আইডিয়া। তো এরকম কেসগুলোর ক্ষেত্রে আরো একটা জিনিস আপনি প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে মাথায় রাখতে পারেন, যেসব প্রোডাক্ট ধরেন মানুষের খুঁত ভাব বেশি, ওগুলো একটু ডিফিকাল্ট ম্যানেজ করা, বাট ওগুলোতে আবার প্রফিট বেশি। আবার যেগুলো একটু মানে, যেমন ধরেন আমি বই বিক্রি করবো, বইয়ের পাতা চিকন না মোটা, এটা মানুষ দেখে কিনতে চায় না, বই তো বই। কিন্তু যখন আমি একটা টি শার্ট বেচতে চাই, তখন ডেফিনেটলি মানুষের ইচ্ছা হয়, তাই না, ধরে দেখে। ফলে আবার টি শার্টের সুবিধা হচ্ছে যে এটার অডিয়েন্স অনেক বড়, বইয়ের অডিয়েন্স আবার সেই তুলনায় কম। তো সবকিছুর কি আছে, একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে, সেটা মিলিয়ে আপনাকে ডিসাইড করতে হবে। এন্ড ডিসাইড করার পর ইনিশিয়ালি ডেলিভারির জন্য যদি খুব কনসাইজড জায়গায় আপনি ডেলিভারি করেন, তাহলে হয়তো নিজেই 1-2টা ছেলে রেখে করতে পারবেন, প্যাকেজিং ওরকম হয়তো চুক্তিভিত্তিক লোক দিয়ে সম্ভব। বা যদি বড় স্কেলে যায়, আস্তে আস্তে তখন আপনার অলরেডি যেহেতু বেশ কিছু ডেলিভারি কোম্পানিও লঞ্চ হয়েছে, তাদের সাথে কোলাবোরেট করে হয়তো আপনি আস্তে আস্তে এটাকে বড় করতে পারবেন। তো আমার আইডিয়াটা হচ্ছে স্টার্ট আপের জন্য কখনোই আপনি বিজ্ঞাপন করে লোকজনকে জানায়া ফাটায়া শুরু করতে পারবেন, ইটস নট এ ফিজিবল আইডিয়া। ফিজিবল যদি আপনি অনেক কোটি টাকা নিয়ে নেন, বা যদি আপনার ইনভেস্টমেন্ট রেঞ্জ হয় 2 লাখ, 5 লাখ, 4 লাখ, 3 লাখ বা এই জাতীয়, বা 10 লাখ, স্টিল দেন আমি মনে করি যে এটা খুব ছোট করে স্টার্ট করার জন্য ইটস ওকে, বাট আদারওয়াইজ ইটস নট ওকে। তো আমার মনে হয় আমি একাই অনেক সময় নিয়ে ফেলছি। তারপরে যদি কারো কোনো কুইক কোয়েশ্চেন থাকে যেগুলো আমি অ্যান্সার, হ্যাঁ জি বলেন। হ্যাঁ তখন যদি আমি সুমিন স্যারের কাছে চাই স্যার আমার 2টা ডিগ্রি লাগবে, তখন হয়তো উনি দিবে না, বাট তখন আমাকে নির্দেশে যেতে হচ্ছে, নির্দেশে কিনলে আমার কষ্ট অনেক বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করা যায়? মানে ও আচ্ছা, মানে প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে সেটা তো শুরুর দিকে এই ডিফিকাল্টি আপনাকে ফেস করতে হবে। তখন আপনাকে ইনোভেটিভ ওয়েতে চিন্তা করতে হবে যে আমি কোন প্রোডাক্ট বসেন বলছি, কোন প্রোডাক্ট আমি বাছাই করবো এবং সেই প্রোডাক্ট কালেক্ট করা আমার জন্য কতটুকু ইজিয়ার। তাই না? এখন যদি পাইকারি রেটের কথা, হ্যাঁ ইনিশিয়ালি এটা তো আরেকটা ডেফিনেটলি সমস্যা হবে যে আপনি বাল্ক অ্যামাউন্ট কিনলে আপনাকে যে প্রাইসে দিবে
একটা দুইটা কিনলে সেই প্রাইসে দিবে না। ফলে স্টার্টআপের জন্য বই ডিভিডি কিন্তু আরো ডিফিকাল্ট, কারণ একটা ডিভিডিতে আপনার প্রফিটই থাকবে 10-15 টাকা, একটা 20 টাকা। আর এটা না করে যদি একটা নকশি কাঁথা বিক্রি করেন, তাহলে চিন্তা করেন আপনার ইনভেস্টমেন্ট যদি 1-1,500 টাকা হয়, আপনি ইজিলি ওটা 2-2,500 টাকায় বেচতে পারবেন, তখন এটা ইজ ফিজিবল। ফলে আপনি যার কাছ থেকে মাল নিয়ে যেখানে বেচবেন, সেইটাই যে ব্যবসার মূল জিনিস, এটা কিন্তু এতদিন ধরে তাই ছিল। যে ধরেন এতদিনের মানুষজন যে ব্যবসা করতো, তার মূল ট্রিকটা কি, কোথেকে মাল কিনতেছে, এই তথ্য দুনিয়ার সবচেয়ে গোপন তথ্য, যে আমি এটা কাউকে জানাবো না, তাই বিষয়টা ছিল না, ওইটার উপর বিজনেস ডিপেন্ড করে বিজনেস করতো। তাহলে আপনারও তো ডেফিনেটলি ওরকম কোন একটা স্ট্রেংথের জায়গা থাকতে হবে, যে আমি একটা প্রোডাক্ট খুব ইজিলি কারোর কাছ থেকে কালেক্ট করতে পারতেছি, কারোর থেকে বানিয়ে নিতে পারতেছি। তো ওটা যদি খুব ইজি হয়, তাহলে এনিওয়ান ক্যান ডু ইট। আর যদি খুব ডিফিকাল্ট হয়, আর আপনি একটা বুদ্ধি বের করতে পারেন যে আমি এটা কেমনে সলভ করবো, তাহলে আপনি উইনার হবেন। এবং মানুষ মাথা খাটালেই বুদ্ধি বের হয়। যেমন আমরা এই যে লাস্ট উইকেন্ড মিটিং এ বলি, এতদিন পর্যন্ত আমাদের দিনের যে ডেলিভারি ছিল, তাতে হচ্ছে যে আমরা উই আর হ্যাপি যে মোটামুটি ডেলিভারি ঠিক হচ্ছে। বাট এখন দেখলাম যে এত ডেলিভারি বাড়তেছে, এবং মানুষকে আমরা চাচ্ছি আরো দ্রুত বইগুলো পৌঁছাবো। তাহলে এখন দেখেন, আমার আজকে বিকাল একটা অর্ডার যদি পড়ে, এই বই কিনতে যাবে কিন্তু কালকে সকালে, কিনে আনবে দুপুর নাগাদ, তারপরে প্যাকেট হতে কালকে রাত, তারপরের দিন আমি ডেলিভারি লোকের হাতে দিচ্ছি, তারপরের দিন বা তারপরের দিন পৌঁছাবে। তাহলে আমরা চিন্তা করতেছিলাম যে এই যে বইটা কিনে আনার পর আবার একদিন আমার ঘরেই পড়ে থাকলো, এটা না করে দুপুর বেলার দিকেই আমি আবার এই বইটা ডেলিভারির জন্য পাঠাইতে পারি কিনা। এখন আমার ডেলিভারির লোকজন বের হয়ে যাচ্ছে সকালবেলা যেহেতু বের হয়ে যাচ্ছে এবং ফিরতেছে সন্ধ্যায়, তাহলে দুপুরের মাঝখানে যে প্যাকেটগুলো আমার হয়ে গেছে, সেইটা তাহলে আমি ওদের কাছে এখন কিভাবে পৌঁছাতে পারি। ওদের কাছে পৌঁছাতে গেলে তাহলে আমার আবার অনেকগুলো লোক দরকার, আরো এক্সট্রা, যেটা হয়তো আমার খরচে পোষাবে না। হ্যাঁ, ধরেন আমি একটা আইডিয়া করলাম যে আমি শুধু মোহাম্মদপুর আর মিরপুর এলাকা যদি টার্গেট করি, প্রত্যেকদিন মতিঝিল থেকে মোহাম্মদপুর এবং মিরপুরে বাস যায়। বাসওয়ালার সাথে আমি খাতির করলাম যে ভাই, মাস শেষে তোমাকে আমি 500 বা 1000 টাকা দিব, তোমার কাজ কি, আমি কয়েকটা প্যাকেট তোমার উঠাই দিব, তুমি যে জাস্ট মোহাম্মদপুর তোমার কাউন্টারে নামাই দিবা, ওখান থেকে কোনো একটা লোক কালেক্ট করে নেবে, ধরে কথা। তো আরো মাথা খারাপ হবে, আরো বুদ্ধি বের হবে, সিমিলার। আর কারো কোনো প্রশ্ন যদি না থাকে? আচ্ছা, সব প্রশ্ন আমারই করে ফেলেন না, আরো লোকজন আছে কি? আর জি, আমাজন কিংবা ইবে, এই যারা বড় বড় ই-কমার্স গুলো অ্যাফিলিয়েট মার্কেটিং চালায়, হ্যাঁ, তা আমাদের দেশের ই-কমার্স গুলোর এমন কি কোনো স্পেশালিটি সেবা আছে, বা এরকম কোনো আমাদের টেকনিক্যাল স্ট্রাকচার আছে? আমরা অলরেডি বিপরীতে আমাদের আর এরকম হ্যাঁ, আমরা অলরেডি উই আর প্ল্যানিং ফর দ্যাট। কারণ আমাদের একটা উদ্দেশ্যের মধ্যে আছে যে আরো ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যারা নিজেরা ব্র্যান্ড দাঁড় করানো, তাদের জন্য ডিফিকাল্ট, ব্র্যান্ড দাঁড় করাতে একটা হিউজ ব্যাপার। তো আমাদেরই যেমন নিজেদের প্ল্যানিং আছে, এবং অলরেডি উই আর ওয়ার্কিং অন দ্যাট, যে কিভাবে অ্যাফিলিয়েশন মার্কেটিং শুধু না, যেমন ধরেন আপনার মার্কেট প্লেস মডেল যেটা আছে, যেমন কেমো.com, কেমোতে আপনার আবার চ্যালেঞ্জ কি, যে আপনি মার্কেট করলেন, স্টোর খুললেন, দেন প্রোডাক্ট আবার আপনাকে ডেলিভারি দায়িত্ব নিতে হচ্ছে। বা সেই ডেলিভারি দায়িত্ব যদি আমি নেই, তাহলে হয়তো আপনার জন্য স্টোর খোলা ইজি ছিল। তো তখন আপনার এক্সিলেন্সের জায়গা কোথায়, যে আপনি কিছু প্রোডাক্ট সিলেক্ট করছেন, যেগুলো ভালো প্রোডাক্ট, সেগুলোর সোর্স আপনি খুঁজে বের করেছেন, সেগুলোর ইমেজ তুলে আপনি রকমারিতেই আপলোড করেছেন, এটা আপনার স্টোর, আর মানুষ জানবে এটা রকমারি থেকে নিচ্ছি আমি। দেন এটার অর্ডার আসলে রকমারি সেটাকে কালেক্ট করে পৌঁছানোর ব্যবস্থা করবো। এবং এই একই রকম কোলাবোরেশনের অনেকগুলো আইডিয়াই সবাই কম বেশি চিন্তা করতেছে, মানে জাস্ট ইট উইল টেক সাম টাইম, কারণ ডে ওয়ানই তো সব হবে না, আস্তে আস্তেই হবে আর কি। হ্যাঁ, ব্যবসার ধরনের মধ্যে আমি লাস্ট টাইম লিখে দিয়েছিলাম মানে আইটি, মানে হচ্ছে যে এখন ই কমার্স এই ইয়েটা বোধ হয় মানে ক্যাটাগরি চালু হয় নাই, চালু হয়ে যাবে, আপাতত আইটি লিখে দিতে পারে। তো ঠিক আছে, আমার মনে হয় যে আমি একা বেশি সময় নিয়ে ফেলছি। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনারা, আমি যেটা দিয়ে শুরু করছিলাম সেটা দিয়ে শেষ করি। প্লিজ, আল্লাহ মানুষকে সবচেয়ে বড় গিফট দিচ্ছে হচ্ছে এইটা, তার ব্রেইন। প্রায় 86 বিলিয়ন নিউরন আছে এই ব্রেনের মধ্যে, এবং একটা সাইন্টিফিক ডাটা না, ঠিক সুইডো সাইন্টিফিক বলা যায় যে মানুষ তার এই ব্রেনের ক্যাপাসিটি মাত্র অ্যাভারেজ 8% ইউজ করে। আইনস্টাইনের ক্ষেত্রে বলা হয় যে 11% মতো ইউজ করছে। তো মানুষের এক্সিলেন্সের জায়গা হচ্ছে তার whether he can use his brain, সে তার ব্রেনটাকে ইউজ করতে পারে কিনা। আমরা যখন বুঝাই লোকটা পরিশ্রমী কিনা, বাংলাদেশে আপনি জিজ্ঞেস করেন 100 জনে 100 জন এটা দিয়ে কি মিন করে, এতে মিন করে গায়ে গতরে খাটতে পারে কিনা। আরে বাবা, গায়ে গতরে খেটে আপনি বড় কিছু হইতে পারবেন না, খুব বড় কিছু না, গায়ে গতরে খাটতে হবে। বাট তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাথা খাটানো শিখতে হবে। মাথা যদি খাটানো শিখেন, গায়ে গতরে কম খেটেও হবে। মাথা খাটানো যদি না শিখেন, গায়ে গতরে 24 ঘন্টা খেটেও হবে না। মানুষ হাতিকে দিয়ে সার্কাস দেখায় নাকি হাতি মানুষকে দিয়ে সার্কাস দেখায়? মানুষ হাতিকে দিয়ে সার্কাস দেখায়, গায়ের শক্তি কার বেশি? তাহলে মানুষ কেমন ওরা দিয়ে সার্কাস দেখায়? গায়ের জোরের বিষয় না,
এটা বুদ্ধির বিষয়। তাহলে সবচেয়ে এক্সিলেন্ট যে গিফট সৃষ্টিকর্তা আমাদেরকে দিচ্ছেন, আপনি সেটাকে ইউজলেস করে ফেলে রাখছেন, তার দোষ আল্লাহকে দিলে হবে না, দোষ নিজের। আমি কেন আমার ব্রেনটাকে ইউজ করি না? তো সারা জীবন যে পড়ালেখা করছে, মুখস্থ করে চিন্তা করি নাই, ভাবনা করি নাই, একটা জিনিসের ইন ডেপথে ঢুকি নাই, খালি হচ্ছে রেডিমেড সলিউশন চাইছি, স্যারে লিখে দিবে, আমি মুখস্থ করবো আর পরীক্ষা খাতা লিখে দিয়ে আসবো। যে কারণে আমি বলছিলাম আমাদের দেশে উদ্যোক্তারা কম শিক্ষিত, এবং কম শিক্ষিত দেখে আজকে উদ্যোক্তা হয়েছে। শিক্ষিতদের মধ্যে উদ্যোক্তা হওয়ার পসিবিলিটি এক্সট্রিমলি ডাউন হয়ে যায়। কাজে এই জন্য হচ্ছে এটাকে আমরা যেন ইউজ করা শুরু করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ সোহাগ ভাই। আমার আরেকটা একটু কাজ আছে, যেখানে আমার একটু লিভ করতে চাই, আমি শেষ পর্যন্ত থাকতে পারলাম না, সরি ফর দ্যাট। ইনশাআল্লাহ ভবিষ্যতে আশা করি আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। ধন্যবাদ সোহাগ ভাই। আমার মনে হয় সোহাগ ভাই অনেক তথ্য দিয়েছে আপনাদেরকে, এবং কিভাবে শুরু করবেন এবং কিভাবে পরিচালনা করবেন এটা একটা বিশাল ধারণা উনি অলরেডি দিয়ে দিয়েছেন। আপনার আমি একটা কথা এখানে শেয়ার করতে চাচ্ছি যে আমি ই কমার্স সাইট বা ই বাণিজ্য শুরু করব, সেজন্য আমাকে ই কমার্স সাইটই বানাতে হবে ই বাণিজ্য শুরু করার জন্য, এটা আসলে জরুরি না। আপনি যদি ই বাণিজ্য করতে চান, এখানে শুধুমাত্র একটা ই কমার্স সাইট দিয়ে করতে হবে এমন না, এখানে আরো অনেকগুলো অপশন আছে। এখন আমাদের দেশে প্রতিনিয়ত ই কমার্স সাইট তৈরি হচ্ছে, বাট এটার সাপোর্ট ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে উঠছে না। এটা পরিচালনার জন্য, এটাকে চালিয়ে নেওয়ার জন্য যে সাপোর্ট ইন্ডাস্ট্রিটা প্রয়োজন, সেই সাপোর্ট ইন্ডাস্ট্রিতে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন এর সংখ্যা অনেক কম। সাপোর্ট ইন্ডাস্ট্রি বলতে আমি বলছি প্রোডাক্ট ফটোগ্রাফি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ আছে, প্রোডাক্ট সোর্সিং এর কাজ আছে, যেটা সাপ্লাই চেইনের অনেক বড় একটা পার্ট। তারপর প্রোডাক্ট সরবরাহের একটা অপশন আছে। সো আপনাদের কাছে এই প্ল্যাটফর্মটা, যাত্রাটা যেহেতু বাংলাদেশে শুরু হয়েছে মাত্র, এখানে স্কোপ আছে বিজনেস করার। আর এই বিজনেস করতে হবে শুধু ই কমার্স সাইট দিয়েই তা না। আপনি এখন যদি বসুন্ধরা সিটিতে একটা দোকান খোলার চিন্তা করেন, যে আপনার বাবা 20 লাখ টাকা বা 10 লাখ টাকা দিয়েছে যে বসুন্ধরা সিটিতে একটা দোকান খুলবেন, তাহলে আপনি আসলে প্রথম কাজটা কি করা উচিত, যে এখানে সব খালি আছে কিনা। যদি খালি থাকে তাহলে আমি কোন ব্যবসাটা করব। এখানে দেখবেন যে অনেকেই অনেক রকম ব্যবসা করছে। কেউ প্যান্ট বিক্রি করছে, শুধু প্যান্ট, কেউ আবার 3 পিস বিক্রি করছে, কেউ জুতা বিক্রি করছে। তো আপনাকে এখান থেকে দেখে বের করতে হবে যে এখানে আমার ইউনিকনেসটা কি আছে, অপশনটা কি আছে। হতে পারে যে একটা প্রতিষ্ঠিত একটা আছে, যেমন হচ্ছে আপনার বাটা কিন্তু এখন শুধুমাত্র নিজের প্রোডাক্ট বিক্রি করে না, এখন তারা অনেকের প্রোডাক্ট বিক্রি করে। এখন আপনার কাছে যদি চামড়ার তৈরি একদম ভালো একটা চামড়া তৈরি প্রোডাক্ট থাকে এবং সুন্দর ডিজাইনের, ইউনিক ডিজাইনের কিছু থাকে, আপনি কিন্তু সেটা বাটাকে নিয়ে অফার করতে পারেন, সে আপনার এটা চালিয়ে দেবে। সো আমি শুধু ই বাণিজ্য যদি করতে চান, তাহলে এটার পাশাপাশি সাপোর্ট ইন্ডাস্ট্রির দিকেও নজর দিবেন, যেন এই সেক্টরটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি। আমি এ পর্যায়ে স্টেট ভাইকে আমন্ত্রণ জানাবো আপনার টেকনিক্যাল সেক্টর, পেমেন্ট গেটওয়ে সিস্টেম এবং সরবরাহ কিভাবে করবেন এই বিষয়ে কথা বলার জন্য। ধন্যবাদ। পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করে, আচ্ছা ই কমার্স নিয়ে তো মোটামুটি সবাই অনেক কিছু বলে দিয়েছে। তো আমি আর নতুন করে তেমন কিছু বলবো না, আমি শুধু কিছু বলবো যে ই কমার্স বিজনেসের জন্য বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ফার্স্ট ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্স যখন করতে যাবেন, দেন প্রথম আপনাকে ফার্স্ট ভেরিয়েন্টটা দিবে সিটি কর্পোরেশন থেকে। সিটি কর্পোরেশন আপনাকে বলবে যে আপনার এটা ই কমার্স বলে আমাদের কোনো ক্যাটাগরি নেই, তাহলে কি করতে হবে, যেটা সঙ্গে বলে গেছে সেটা আবার রিপিট করতেছে, আইটি অথবা আইটিইএস। আইটিইএস মানে হচ্ছে আইটি এনেবল সার্ভিসেস। আইটি এনেবল সার্ভিসেস বা আইটি সার্ভিসেস লিখলে যেটা সুবিধা হবে, আপনি যদি ইন ফিউচার কখনো এই বিজনেসটারই কোনো এক্সপ্যানশনে যান, সেক্ষেত্রে আপনি এটাকে মাল্টিপল ওয়েতে ইউজ করতে পারবেন। এক, আউটসোর্সিং এর জন্য ইউজ করতে পারবেন। 2, বিপিও। 3, আপনার হচ্ছে কমার্স বিজনেসের জন্য, এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এই সব কিছুর জন্য একভাবে ইউজ করা যাবে। আর হচ্ছে আপাতত সমস্যা, আমাদের দেশে তো প্রবলেমের শেষ নাই। প্রবলেম ওভারকাম করার জন্য আমাদের বড় বড় একটা অল্টারনেটিভ বের করে দিতে। এখন ই কমার্স বিজনেস গুলো মোস্ট অফ দেম অল টুগেদার সবাই কিন্তু আইটি ক্যাটাগরি দিয়েই করে ট্রেড লাইসেন্সটা করে। এটা হলো একটা সলিউশন। ওয়েবসাইট বানানোর কথা যেটা সবাই বললো, সেটা আমিও বলছি, আমরা নিজেরও ওয়েবসাইট বানাই। আমরা নিজেরা বানাই বলে আমাদের কস্ট কিছু কমে গেছে, বাট যেটা সুবিধা হচ্ছে যে আমি জানি আমার কি কি রিকোয়ারমেন্ট আছে। আর পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে আপনার পেমেন্ট সিস্টেম, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর প্রমোশনের জন্য আপনার যে টুলসগুলো কথা বলছে, সোশ্যাল মিডিয়া টুল, SMS সার্ভিস
ভালোভাবে ইউজ করা যেতে পারে। আপনি টার্গেট পিপল, যেমন ধরেন আমি চাচ্ছি না যে আমার যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছে প্রোডাক্টটা হচ্ছে স্পেসিফিক একটা মেন্স প্রোডাক্ট। এখন আপনার তো মেয়েদেরকে পাঠিয়ে কোনো লাভ নেই। আপনাকে স্পেসিফিকলি SMS সার্ভিসে যায়, SMS সার্ভিসে কিন্তু এরকম একটা অপশন আছে যে আপনি নির্দিষ্ট এরিয়া, লোকেশন, সেক্স, তারপর হচ্ছে ইনকাম রেঞ্জ, তারপর হচ্ছে ইউসেজ, যে ধরেন আপনি হচ্ছে শুধু ওই লোকগুলোকেই চাচ্ছেন যাতে মাসে ওরা ইন্টারনেট ইউজ করে 2000 টাকা, এই ধরনের কিছু সার্ভিস কিন্তু SMS সার্ভিসে আছে। স্পেশালাইজ সব জায়গায় পাওয়া যায়। এটা মানে যারা সার্ভিস প্রোভাইড করে ওদের সাথে কমিউনিকেট করলে পাবেন। ওটাতে যেটা হচ্ছে আপনি একটু স্পেসিফিক মানুষের কাছে আছেন। ই-কমার্স প্রোডাক্ট সোর্সিং, আমি একটু সবকিছু ওভারঅল সামারাইজ করে বলছি, কারণ ওটা আমি বলতাম, উনি বলে দিয়েছে সেটা আমি বলছি। প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট সিলেকশন, সব প্রোডাক্ট নিয়ে, যেমন আমরা টিভি কলোনি যখন শুরু করেছিলাম আমাদের নিজস্ব, আমরা প্রথমে সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতাম। পরবর্তীতে দেখলাম যে আমি যখন সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমার কোনো স্পেশালাইজেশন গ্রো করছে না। তারপর আমরা ঠিক করলাম 1 বছর পরে এসে যে না, আমরা এখন শুধু লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে কাজ করবো। লাইফস্টাইল বলতে একটা পুরুষ এবং মহিলার শার্ট, প্যান্ট, গ্লাস, যেগুলোর সাথে মানুষের মানে শৌখিনতা এবং হচ্ছে প্রয়োজনীয়তার সাথে রিলেশন আছে, ওই প্রোডাক্টগুলো আমরা চুজ করে নিয়েছি। এটা পেমেন্ট সিস্টেমে যেটা হচ্ছে এই জায়গাতে কয়েকটা জায়গাতে আমাদের যে সক্রিয়তা আছে, যেমন আমাদের নিজস্ব SMS সার্ভিস আছে, এই জন্য আমাদের কারো কাছে ডিপেন্ড করতে হয় না। পেমেন্ট সিস্টেম আমরা নিজেরা লঞ্চ করছি, আমাকে ওটার জন্য কারো কাছে যাওয়া লাগবে না। এগুলো হচ্ছে আমার সক্রিয়তা। আমি যখন কাউকে সার্ভিস দিতে যাবো আমি ডেফিনেটলি একটা ক্লায়েন্টকে ওইভাবে একটা সাপোর্ট দিব যাতে সে যেন তার ওয়েবসাইটের জন্য মানে ওটা ইন্টিগ্রেট করতে পারে। আর হচ্ছে পেমেন্ট সিস্টেম থাকলে তো হচ্ছে না, আপনার পেমেন্ট সিস্টেমের সাথে আপনার হচ্ছে ডেলিভারি চ্যানেলটা। এখন এই মুহূর্তে অনলাইনে আপনার মানে শুধু ই-কমার্সে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য স্পেশালাইজ কিছু ই-কমার্স কুরিয়ার সার্ভিস চালু হয়েছে, যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা এসএ পরিবহনের সাথে মার্জ আপ বা টাই আপ হয়ে, ফর এক্সাম্পল আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি ডেলিভারি করতে হবে। এখন আপনি কুরিয়ার বা আপনি সুন্দরবনের কাছে যান, আপনার প্রোডাক্টটা ভঙ্গুর প্রোডাক্ট, ও কিন্তু আপনাকে কিন্তু ওই স্পেশাল কেয়ারটা দিবে না যেটা আপনার একদম কুরিয়ারের বা কুরিয়ার টাইপের মানে যারা ই-কমার্স ফ্রেন্ডলি, ওরা কিন্তু আপনার ওই টেক কেয়ারটা করবে। আপনি হয়তো বলে দিলেন যে আমার এই জিনিসটা ভঙ্গুর, গাইল দেখে আপনি সেভাবে প্যাকেজ করে দিলেন, এটা একটা গেল, এটা ওর দায়িত্ব। আর পাশাপাশি যেটা হচ্ছে আপনার রিটার্ন পলিসি এবং হচ্ছে আপনার কাস্টমার সার্ভিস। আপনি প্রোডাক্ট সেল করলেন, আরেকজন ওয়েবসাইট থেকে মানে আপনার কাছে প্রোডাক্ট নাই, আপনি আরেকজন ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে বসিয়ে দিবেন, ওগুলো হচ্ছে ম্যাল প্র্যাকটিস। ই-কমার্সের যে প্রবলেমগুলো এখন হচ্ছে, আমি আর দেখিয়ে যাবো না, প্রবলেম যেগুলো গ্রো করছে 2 বছর বা 3 বছরের মধ্যে, যেটা হচ্ছে আমাদের ভুরি কমার্স হয়ে গেছে, কিন্তু প্রবলেম একটাই হয়ে গেছে যে সবাই একই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছে, যেটা খুবই ব্যাড একটা ইম্প্যাক্ট ফেলছে মার্কেটে। আপনি অল টুগেদার যতগুলো ওয়েবসাইট আছে গেলে দেখবেন যে কাছাকাছি টাইপের সবাই চাইনিজ বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছে, কিন্তু কেউ কিন্তু একটু মাথা খাটিয়ে, যেটা একটু আগে সরাসরি বলে গেল, যে মাথা খাটিয়ে যে চিন্তা করবো যে আচ্ছা আমি একটা প্রবলেম সলভ করবো। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল বলি, আমাদের একটা ক্লায়েন্ট আজকে আমাদের সাথে মানে এগ্রিমেন্ট সাইন করেছে। সে হচ্ছে নারী উদ্যোক্তা এবং সে হচ্ছে শুধু মেয়েদের একটা হিজাব পরার একটা নতুন টেন্ডেন্সি শুরু হয়েছে। তো সে শুধু হিজাব নিয়ে কাজ করবে এবং সে শুধু ওই হিজাব এবং হিজাবের সাথে রিলেটেড যেসব অ্যাক্সেসরিজ গুলো আছে সে শুধু ওগুলোই সেল করবে। তার মানে তার কিন্তু মার্কেট কিন্তু সেগমেন্টেড এবং টার্গেটেড, সে শুধু ওদেরকে নিয়ে কাজ করবে। এবং তাহলে তার ফেসবুক মার্কেটিংটা হবে একদম টার্গেটেড মার্কেটিং, যে তাকে সবার পুরুষদেরও দরকার নেই, পুরুষদের যেহেতু আপনার ইয়ে করে না, আপনার যদি হিজাব করে না। তো এটা গেল একটা ওয়ে যে প্রোডাক্টের সোর্সিং, সিলেকশন এবং হচ্ছে প্রমোশন, এগুলোর সাথে কিন্তু আপনার ই-কমার্স বিজনেস। আর ই-কমার্স বিজনেস খুব করে মনে আসলো, খুলে ফেললাম, আমি কালকে থেকে ই-কমার্স বিজনেসের মালিক হয়ে গেলাম, দ্যাট শুড নট বি দ্য প্র্যাকটিস। ই-কমার্স বিজনেসে মানে আসার আগে যেটা সবাই ভাই বলছে, আমি আবার রিপিট করতেছি, ইউ হ্যাভ টু স্টাডি আ লট। আমি একটা প্রবলেম সলভ করবো, আমি একটা যেমন ধরেন বাংলাদেশে শুটকি পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে, শুটকি দেওয়ার জন্য, শুটকি শুধু কুয়াকাটা শুটকির জন্য কিন্তু একটা সার্ভিস চালু হয়েছে কুয়াকাটা শুটকি নামে, ওরা শুধু শুটকি সেল করে। এখন ও শুধু একা সার্ভ করছে। এখন আপনি যদি আরেকটা সার্ভিস শুরু করেন সিমিলার টাইপের, তাহলে যেটা হবে আপনি হয়তো ও যদি 100 জনকে সার্ভ করতে পারে, আপনি আরো 100 জনকে সার্ভ করতে পারছেন। হচ্ছে আপনার মার্কেটটা কিন্তু ওপেন, আপনি ওই কাস্টমার গুলোকে কিন্তু পৌঁছাতে পারবেন। তো এরকম কিন্তু অনেক সেগমেন্ট আছে যেগুলো নিয়ে মানুষ চিন্তা করছে না।
বাট ওগুলোর ডিমান্ড আছে। তো ডিমান্ডগুলো আগে ফাইন্ড আউট করা লাগবে। ফাইন্ড আউট না করেই কমার্স বিজনেস হুট করে নেওয়া যাবে না। আপনার একটা দোকান, একটা রোডের ভিতরে 3-4টা মেডিসিনের স্টোর আছে, আপনি দেখেন যে আগে খুলছে সে কিন্তু সবচেয়ে বেশি অ্যাডভান্টেজে থাকে, আর যে কিন্তু পরে খুলছে ওর কাছে না পেলে দেন আপনার কাছে আসবে, আদারওয়াইজ কিন্তু আপনার কাছে আসবে না। তো আপনি যদি ওই জায়গাটা যদি আপনি ঠিক ওটা সাপোর্টিং অন্য কোনো সার্ভিস দিতেন যেটা হয়তো সে দিচ্ছে না, তাহলে দেখবেন যে আপনার কাছে মানুষ কিন্তু ওর কাছে যেহেতু রেশিওটা আসছে আপনার কাছে সেম রেশিওটা আসবে। এটা এগুলো তো খুব ক্রুশাল ইস্যু যেগুলো প্রত্যেক সময় ই কমার্সের ক্ষেত্রে চলে আসে। আর এরপর যেহেতু আপনি ডেলিভারি চ্যানেল তো বললাম যে এখন যেহেতু ডেলিভারি ফ্রেন্ডলি অনেকগুলি কুরিয়ার সার্ভিস আছে, তো ডেলিভারি নিয়ে আশা করি খুব বেশি কোনো সমস্যা হবে না। তারপরে যেটা আমার মাথায় থেকে ছুটে গেছিল, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। যেমন ধরেন একটা গাড়ি তৈরি করতে গেলে কিন্তু গাড়ির অনেক অ্যাক্সেসরিজ লাগে, এটা কিন্তু কোনো ম্যানুফ্যাকচারার কিন্তু নিজে থেকে তৈরি করে না সবকিছু। আইফোনের ক্ষেত্রেও সেম, আইফোন কিন্তু হয়তো একটু বলে দেয় যে আমার শুধু এই চিপটা হলো আমার, বাকি সবকিছু তুমি আসুসকে দিল একটা, এটাকে দিল একটা, ওকে দিল একটা, কিন্তু বিভিন্ন জায়গা থেকে বানিয়ে আনছে, তারপরে এটা আপনাকে একটা ফিনিশ প্রোডাক্ট দিচ্ছে। ঠিক তেমনি আপনাকে যদি ই কমার্সই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনি যদি ই কমার্সের কোনো একটা সার্ভিসকে যদি আপনি সাপোর্ট দেওয়ার জন্য, সে ফর এক্সাম্পল কুরিয়ার সার্ভিসে তো ধরেন কেউ করে ফেললো, কুরিয়ার সার্ভিস আপনি নতুন করে গিয়ে একটু সুবিধা করতে পারবেন না, কিন্তু দেখলেন যে ই কমার্সের এইটা ই কমার্স সার্ভিস দিতে গেলে আরো একটা জিনিসের সাপোর্টিং লাগে, র মেটেরিয়াল লাগে, যে র মেটেরিয়াল হতো একটি ই কমার্স সাইটের পক্ষে নিজে থেকে সোর্স করে বের করা সম্ভব না। ওই জিনিসটা আপনি সাপোর্ট দেন। আপনাকে যে ই কমার্স বিজনেস করতেই হবে এমন না, কিন্তু আপনি ওই সাপোর্টটা দেন। ওটা হলে হবে কি, আপনার একটা কমিউনিটি তৈরি হচ্ছে এবং আপনি ওই কমিউনিটি আপনি ই কমার্স বিজনেসকে সাপোর্ট দিচ্ছেন, ই কমার্স বিজনেস আপনার থেকে সাপোর্টটা নিবে। তো আপনার বিজনেস কিন্তু B2B হচ্ছে। আর এই মুহূর্তে ই কমার্সের যে মডেলগুলো আছে বাংলাদেশে এখন যেটা হচ্ছে, একটা হচ্ছে B2C বিজনেস টু কাস্টমার, যেমন ধরেন আমরা আমরা প্রোডাক্ট সেল করে কাস্টমার পারচেস করে আমরা ডেলিভারি পৌঁছে দিই, সিম্পল। আরেকটা হচ্ছে B2B, যেটা হচ্ছে যেটা আমাদের দেশে এখনো হয়নি। এমন আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো এরা কিন্তু বাজার থেকে প্রোডাক্ট কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এরা কিন্তু কখনো অনলাইন থেকে প্রোডাক্ট কিনবে না। ওরা বলবে কি আমার সিস্টেমেটিক প্রসিডিউর ফলো করতে হবে, কিন্তু ওরা যদি সিস্টেমের মধ্যে যদি ছোট করে কিছু চেঞ্জ আনে, ফর এক্সাম্পল আপনি হয়তো আগে প্রিন্টারের টোনার কিনতেন, টোনার কিনতে আপনাকে দোকানে যাওয়া হতো। আপনি যদি টোনারের সার্ভিসে যদি আপনি টোনারের জন্য যদি একটু ওয়েবসাইট করেন, সেখান থেকে যদি আপনি সার্ভিসটা দেন এবং সে যদি আপনার থেকে সার্ভিসটা নেয়, তাহলে হচ্ছে বিজনেস টু বিজনেস বিলিংসটা হচ্ছে। তো মানুষ অনলাইন থেকে তখন কিন্তু আপনি তাকে পৌঁছে দিয়ে আসবেন, তার আর লোক পাঠিয়ে নিয়ে আসার প্রয়োজন পড়ছে না। ডিজিটাল পয়েন্ট বিজনেস টু বিজনেস কিন্তু বাংলাদেশে ওইভাবে হচ্ছে না, যে এখনো আমরা অনলাইনে কোম্পানিগুলো অফিসগুলো প্রিন্টার কেনা বা এটা কেনা ওটা কিন্তু অনলাইনে কেউ করে না, ফোন করতেছে হয়তো এসে পৌঁছে দিয়ে যাচ্ছে, কিন্তু পারচেসিং প্র্যাকটিসটা বা অনলাইন থেকে ওয়ার্ক অর্ডার দেওয়াটা এটা কেউ আমাদের দেশে এখনো হয়নি, এটা ইন্ডিয়াতে হচ্ছে। ইন্ডিয়াতে অল্প পরিমাণে কিছু কিছু হচ্ছে, যে প্রতিষ্ঠানগুলো কিন্তু আর ট্রেডিশনাল শপিং মল বা ট্রেডিশনাল দোকানে যাচ্ছে না, ওদেরই হয়তো এখন অনলাইন স্টোর হচ্ছে, ওখান থেকে অর্ডার দিয়ে দিচ্ছে, যেটা আমাদের দেশে এখন আমরা আগামী 5 বছরের হয়তো সেটা 5 বছর পরে কিন্তু চিন্তা করতে পারবো, এর আগে হয়তো চিন্তা করতে পারবো না। এই মডেল আছে C2C, যেটা হচ্ছে নর্মালি এখানে ডটকম বা যে সেল যেটা করছে, আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি পোস্ট করলেন, আপনি ইউজ প্রোডাক্ট আপনি সেল করতে যাচ্ছেন, ওখানে কিন্তু বেনিফিট কিন্তু ওই ওয়েবসাইট ওনার থেকে হচ্ছে না, ওই ওয়েবসাইট ওনার আপনার বেনিফিট হচ্ছে অন্যভাবে, সেটা আপনার ডাটাগুলো নিশ্চয়ই কোনো ভাবে একটা বিজনেস মডেল সে রেডি করছে। কিন্তু আপনি আপনার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে বা আপনি সেল করে দিতে চাচ্ছেন, আপনি একটা নতুন জিনিস কিনবেন, ওখানে হচ্ছে আপনি একটা মার্কেট ওপেন মার্কেট প্লেস পাচ্ছেন, বাট ওটাতে কিন্তু এটা অ্যাকচুয়ালি আদতে ই কমার্সের যে কনভেনশনাল যে স্ট্রাকচার ওটার মধ্যে পড়ে না। কারণ হচ্ছে আমি আপনাকে ডেলিভারি দিব না বা ওই সাইটে আপনাকে ডেলিভারি দিবে না, আপনাকে নিজে থেকে এসে নিয়ে যেতে হবে। আপনি কমিউনিকেট করলেন, ফোন নাম্বার দেখলেন, গাড়ি কিনবো, আপনি গেলেন, দেখলেন, গাড়ি দেখলেন, আপনাকে ভালো লাগছে, তারপর আপনি হচ্ছে ডিসাইড করবেন। বাট এখানে হচ্ছে যে ওই ওয়েবসাইটে কিন্তু কোনো ভূমিকা নেই, ওয়েবসাইট করতে আপনি কিন্তু অ্যাডটা দেওয়ার ভূমিকা রাখছেন। তো ওটা কিন্তু অ্যাকচুয়ালি ই কমার্সের মূল ধারার মধ্যে পড়ে না, ওটা ক্লাসিফাইড অ্যাড ডিরেক্টরি বলে, ওগুলোকে ক্লাসিফাইড ডিরেক্টরি। ওটাকে ই কমার্স বললে যারা বলে আসলে ওটা ভুল বলে, কমন সেন্স অনুযায়ী ওটা ই কমার্স ধরে না। ওটাকে ই কমার্স হচ্ছে যেখানে আপনি পারচেস করার আপনি অর্ডার দিচ্ছেন এবং আপনার কাছে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম থাকবে। সেল বাজারে আপনি যখন কোনো পোস্ট দিবেন, আপনাকে সেল বাজার দায়িত্ব নিয়ে আপনার প্রোডাক্টে পৌঁছে দিবে না, তা আপনার নিজেই গিয়ে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে মূলত। আর পেমেন্ট সিস্টেমটা আপনার যেহেতু এখন
মানুষের হাতে কার্ড খুব বেশি চলে আসছে, ভিসা কার্ড 5 টাকা চলে আসছে। আপনি চাইলে ভিসা কার্ড 5 টাকা পেমেন্ট করতে পারবেন, তবে সেটা হচ্ছে আগে ব্যাংক থেকে জেনে নেওয়া দরকার যে আপনার কার্ডগুলো অ্যাকসেপ্ট করবে কিনা, আর ওয়েবসাইটটা সিকিউর কিনা। ওয়েবসাইট সিকিউর করতে হলে আপনাকে ডেফিনেটলি এসএসএল আপনাকে দেখতে হবে। আপনি ওই কোম্পানির সাথে কথা বলতে, আমি যেমন আপনার ওয়েবসাইটে পেমেন্ট করবো কার্ড দিয়ে, আমার কার্ডের ইনফরমেশনগুলো আপনি স্টোর করছেন কিনা, বা আমার কার্ডের ইনফরমেশন কোনোভাবে চুরি হচ্ছে কিনা, এই জিনিসগুলো আগে ইনশিওর করা। যাকে হয়তো কার্ডে পেমেন্ট করতেছে, এখন সেক্ষেত্রে অপশন, সেকেন্ড অপশন হচ্ছে মোবাইল পেমেন্ট। যে আমি হয়তো জানতে আমার একটা কার্ড আছে, আমি কার্ডে সিকিউর ফিল করছি না। যেমন একটা এক্সাম্পল বলি, আমেরিকার মতো দেশে যদি মানে কার্ডে পেমেন্ট করতে সিকিউর ফিল না করে, সেক্ষেত্রে যেমন একজন আমার পরিচিত, সে একটা ইবুক কিনতে চাইল, বেশি না $6 কিন্তু খুব মানে খুব ছোট একটা অ্যামাউন্ট। আমি একজনের আমার পরিচিত, সে চাইলে আমি আমেরিকার একজন আছেন, তাকে বললো যে আপনি আমার পেমেন্টটা করে দেবেন। যখন সে জানলো যে ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে হবে, সে আমাকে সব বিনিয়োগ ফিরিয়ে দিল যে আমার পক্ষে আমার পক্ষে ক্রেডিট কার্ডে পেমেন্ট করা সম্ভব না। কেন? যে ক্রেডিট কার্ড নিয়ে আন্ডারগ্রাউন্ডে অনেক বিজনেস হয়। কিরকম বিজনেস হয়? ক্রেডিট কার্ডের ইনফরমেশন গুলো চুরি হয় এবং এগুলো মিস ইউজ হয়। আপনি জানেন যে আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার কার্ড থেকে টাকাটা চুরি হয়ে গেছে, বা ক্রেডিট কার্ড কিন্তু জালিয়াতি চক্র আছে। আমাদের দেশেও কিন্তু টুকটাক কিন্তু শুরু হয়ে গেছে, ব্র্যাকেট কিছু ইনসিডেন্ট আছে এরকম। তো এখানে আমি আবার এটা ভাবেন না যে আমি ব্র্যাকের বদনামি করতেছি, ব্র্যাকের জায়গায় আমি আমার বদনামি করলেও বিজনেস হবে, না করলেও বিজনেস হবে। সো এই জিনিসটা আগে ইনশিওর করতে হবে যে ওরা এসএসএল সার্টিফাইড কিনা। এসএসএল মানে সিকিউর সকেট লেয়ার, ওই সার্টিফাইড কিনা, ওদের ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট ইনস্টলেশন করা আছে কিনা। কারণ ই কমার্স বিজনেস করতে গেলে যেহেতু পেমেন্টের পত্র আসবে, কার্ডে যদি পেমেন্ট করতে চাই ডেফিনেটলি আপনাকে এসএসএল সার্টিফাইড হতে হবে ওয়েবসাইটটা। এবং আরো কিছু রিকমেন্ডেশন আছে, ওয়েবসাইট বানালেই হইল না। এর গেল এটা। দেন হচ্ছে আপনি অপশন রাখতে পারেন যে আপনি হয়তো ফোনে অর্ডার দিচ্ছেন, আপনার ইউজাররা অত এডুকেটেড না, আপনি জানেন না কিভাবে। আপনি শপিং মলে ঢুকলে কি করেন? আপনি একটা ট্রলি নেন, ট্রলিতে আপনি প্রোডাক্ট গুলো কার্ডে ভরতে থাকেন, ওটা তো কার্ড, তাই না? তো কার্ডে